একটু দেখেন, একটা ওয়ার্ড ফাইল দেখতেছেন না এখন সবাই? জি জি স্যার। স্যার। একটু ওয়ার্ড ফাইলটাতে দেখেন। আমরা হচ্ছে এই স্লাইড 7 এর 43 নাম্বার কোয়েশ্চেন, ব্রিফলি ডিসকাস অ্যাবাউট দ্য ক্যানন 1 2 3 4 5 6 এন্ড 7 অফ এএসসি কোড অফ ফিজিক্স। আমরা এতটুকু পর্যন্ত দেখছি। লাস্ট কত ক্লাস হচ্ছে আমরা 7টা ক্যাননের লাস্টের 4টা ক্যানন মোটামুটি একটু ডিসকাসলি আলোচনা করছি। আমরা একটু কি বলবো, একটু বিস্তারিত আলোচনা করছিলাম গত ক্লাসে। আজকে হচ্ছে আমরা লাস্ট একদম টপিক আমাদের, সেটা হচ্ছে পিপিআর, পাবলিক প্রকিউরমেন্ট রুল। এই কোয়েশ্চেন নাম্বার 44 45 46 এই তিনটা দেখে হচ্ছে আমরা আমাদের প্রফেশনাল প্র্যাকটিস এই কোর্সটা শেষ করবো আর কি। তো গতকালকে বলছিলাম যে পাবলিক প্রকিউরমেন্ট রুল মানে হচ্ছে সরকারি তহবিল বা সরকারি অর্থ ইউজ করে যখন কোনো একটা অর্গানাইজেশন, সেটা সরকারি অর্গানাইজেশন হইতে পারে, তারা কোনো কিছু কিনবে বা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করবে, তখন তাদেরকে কিছু রুল ফলো করতে হয়। কারণ যেহেতু তারা সরকারের টাকা খরচ করতেছে, যেন টাকাগুলো নিয়ে দুর্নীতি না হয়, যেন ট্রান্সপারেন্সি থাকে, এই জিনিসগুলো এনশিওর করার জন্য। তো এটার একটা গাইডলাইন বা একটা বই সরকার বা একটা গ্যাজেট পাস করা হয় সরকার থেকে। এই গ্যাজেটটাকে বলা হচ্ছে পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুল। এটা হচ্ছে বই আকারে পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। তো আমরা হচ্ছে ওই পিপিআরটা পুরাটা তো আসলে আমাদের পক্ষে দেখা সম্ভব না, এটা প্রায় 90 বা 100 পেজের একটা বই। তো আমরা জাস্ট জিনিসটা কি, এটার মধ্যে কি কি আছে এগুলো একটু দেখে আমরা আমাদের সিলেবাসটা শেষ করব। প্রথমেই দেখেন যে আমাদের আজকে এই যে স্লাইড 10 এর প্রথম কোশ্চেনটা হচ্ছে, অ্যাকর্ডিং টু পিপিআর 2006 হোয়াট ইজ দ্য মিনিং অফ ওপেনিং কমিটি, ওয়ার্কস, প্রকিউরিং এন্টিটি, হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি, কন্ট্রাক্টর, টেন্ডার অর প্রপোজাল, টেন্ডার ডকুমেন্ট, টেন্ডার আর গুডস। মানে এখানে কিছু ডেফিনেশন আছে। আপনি যখন একটা টেন্ডার ডকুমেন্ট নিয়ে ডিল করবেন বা একটা টেন্ডার ডকুমেন্ট তৈরি করবেন বা একটা টেন্ডার ডকুমেন্ট আপনার কাছে আসবে, তখন ওইটার মধ্যে কিছু টেকনিক্যাল টার্ম থাকবে যেগুলোর মানে আপনাকে জানতে হবে। যেমন ওপেনিং কমিটি কি জিনিস, ওয়ার্কস, ওয়ার্কস বলতে আমরা বুঝি কাজ, বাট আসলে একটা টেন্ডারের মধ্যে ওয়ার্কস বলতে কি বোঝায়। প্রকিউরিং এন্টিটি মানে কি, হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি মানে কি, কন্ট্রাক্টর। তারপর এই জিনিসগুলোর ডেফিনেশন হচ্ছে একটু প্রথমে আমরা দেখবো আজকে। তো দেখেন যে এই হচ্ছে আমাদের পিপিআর। এখন একটা বাংলাদেশ গ্যাজেট সামথিং লিখা একটা পিডিএফ দেখতেছেন না সবাই? দেখতেছেন? জি স্যার। এটা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুল। এটা হচ্ছে বই আকারে পাওয়া যায়। এটার বাংলা ভার্সনও আছে, ইংলিশ ভার্সনও আছে। মানে আপনি চাইলে বাংলাটাও কিনতে পারবেন, ইংলিশটাও কিনতে পারবেন। আমি গুগল ড্রাইভের যে লিঙ্কটা দিছি আপনাদের প্রফেশনাল প্র্যাকটিসের, ওইখানে হচ্ছে বাংলাটা ইংলিশটা সবগুলাই আছে। মানে আপনি আপনার ইচ্ছা মতো ডাউনলোড করে দেখতে পারেন। তো যেহেতু পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হবে, তো আমরা ইংলিশটাই পড়বো। আর যদি ইংলিশটা বুঝতে সমস্যা হয়, চাইলে বাংলাটাও পাশাপাশি খুলে দেখতে পারেন। তো দেখেন এই পাবলিক প্রকিউরমেন্ট রুলের এটা আসলে জিনিসটা কি। এখানে ফার্স্টে বলা আছে যে an act to provide for procedures to be followed for ensuring transparency and accountability in the procurement of goods, works or services using public fund and ensuring equitable treatment and free and fair competition among all persons wishing to participate in such procurement, including the matters incidental thereto. আচ্ছা, এটার মানে হচ্ছে পাবলিক ফান্ড বা সরকারের তহবিল বা সরকারের অর্থ খরচ করে যখন কোনো কিছু প্রকিউর করা হবে বা কোনো কিছু কেনা হবে বা খরচ, মানে অর্থটা যখন কোনো কাজে ব্যয় করা হবে, ওইখানে যেন ট্রান্সপারেন্সি থাকে, মানে স্বচ্ছতা বজায় থাকে। এবং ওই কাজে বা ওই প্রোডাক্ট গুলা সাপ্লাই দেওয়ার জন্য যে ভেন্ডর গুলা পার্টিসিপেট করতে যাবে, তাদের মধ্যে যেন ফেয়ার কম্পিটিশন এনশিওর করা যায়। মানে তাদেরকে যেন ইকুয়ালি ট্রিটমেন্ট দেওয়া হয় বা ইকুয়ালি ট্রিট করা হয়। আমি যেন কারো প্রতি পক্ষপাতিত্ব না করি, আমি যেন সবাইকে সমান সুযোগ দেই, সবাই যেন ঠিক মতো কম্পিট করতে পারে এবং ফেয়ার কম্পিটিশনের মাধ্যমে যেন যোগ্য মানুষটা হচ্ছে আপনার কাজটা পায়। এটাই হচ্ছে এই প্রকিউরমেন্ট বা পাবলিক প্রকিউরমেন্ট রুলের মেইন উদ্দেশ্য। এখানে হচ্ছে আপনার বিভিন্ন টার্ম আছে। একটা টেন্ডার ডকুমেন্ট তৈরি করতে গেলে বিভিন্ন টার্ম আপনারা দেখবেন। তো আমরা হচ্ছে জাস্ট কয়েকটা টার্ম বাছাই করে আমরা দেখবো। ফার্স্টে দেখেন ওপেনিং কমিটি। এই যে এখানে একটা লাল রঙের টিক চিহ্ন দেওয়া আছে ওপেনিং কমিটির পাশে, একটু দেখেন যে মিন্স এ টেন্ডার ওপেনিং কমিটি অর এ প্রপোজাল ওপেনিং কমিটি। ঠিক আছে? আচ্ছা, ওপেনিং কমিটি মানে বুঝতেছি কি, একটা কমিটি। কমিটি বলতে কি বুঝেন? একটা কমিটি মানে কি, আমি যদি বলি যে আপনাদের ক্লাস থেকে আপনার একটা পিকনিকে যাবেন, আমি হচ্ছে 3 জনকে নিয়ে একটা কমিটি বানাইলাম, শহীদ, আসিফ আর হচ্ছে মুস্তাফিজ।
তার মানে কি তিনজনের একটা টিম তৈরি করে দিলাম, এই টিমের দায়িত্ব কি হবে পুরো পিকনিকটা অ্যারেঞ্জ করা। একটা কমিটি করলাম, পিকনিক কমিটি মনে করেন। তো ওপেনিং কমিটি হচ্ছে এরকম একটা কমিটি যেখানে কয়েকজন মেম্বার থাকবে, 2-3 জন মেম্বার থাকবে। তাদের কাজ হচ্ছে একটা টেন্ডার যখন সাবমিট হবে বা একটা প্রপোজাল যখন সাবমিট হবে, একটা নর্মালি বাংলা সিনেমায় দেখছেন না যে এরকম টেন্ডার নিয়ে মারামারি হয়, দেখছেন কখনো? আরিফ দেখেন নাই কখনো? জি স্যার, দেখছি স্যার। দেখছেন আপনি? মানে কার সিনেমা ছিল এটা? স্যার ওরকম মনে নেই স্যার, মানে যা দেখছি টেনশন মারামারি হয়েছে যুদ্ধ। ওই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানে মান্নার সিনেমায় হয়, মানে মান্নাই মনে হয় এগুলো বেশি করে টেন্ডার নিয়ে মারামারি। যাই হোক, তো আপনার টেন্ডার গুলো কি হয় একটা বক্সের মধ্যে ফালায় না, দেখেন না বাংলা সিনেমায় এরকম বক্সে টেন্ডার ফালাইতে গিয়ে মারামারি শুরু হয়ে যায়। জি স্যার। আচ্ছা, এই যে বক্সে টেন্ডার ফেলতেছে এটাকে বলা হচ্ছে ক্লোজ টেন্ডার। মানে হচ্ছে কেউ দেখতেছে না, একটা খামের মধ্যে করে এরকম প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ নিজের ডকুমেন্টটা হচ্ছে একটা খামের মধ্যে করে ফালাই দিয়ে আসতেছে। আর একটা হচ্ছে ওপেন টেন্ডার, যেখানে যেখানে হচ্ছে আপনার এরকম কোনো বক্সে ফালায় না, সবাই সবারটা দেখতে পাবে। তো একটা পার্টিকুলার অ্যামাউন্ট আছে, যদি মনে করেন বায়োস্ট একটা ল্যাবরেটরির জন্য ইকুইপমেন্ট কিনবে, ইকুইপমেন্ট গুলার টোটাল কস্টিং হচ্ছে 10 লাখ টাকার কম, তাইলে হচ্ছে ওপেন টেন্ডার মেথডে যেতে পারে। মানে ওপেনলি বলবে, ওপেনলি সবাই এসে ডকুমেন্ট দিবে কে কত প্রাইস দিচ্ছে বা কে কত কোটেশন দিচ্ছে বা কে কত বিড করতেছে, যে আমি তোমাদেরকে একটা ইউটিএম মেশিন দিব, আমি 5 লাখ টাকা নিব, আরেকজন এসে বললো আমি 6 লাখ টাকা নিব। যদি টোটাল প্রজেক্টের কস্টিং 10 লাখ টাকার কম হয়, সেই ক্ষেত্রে সম্ভবত ওপেন টেন্ডার মানে প্রসিডিউর ফলো করা যায়। আর যদি টোটাল প্রজেক্টের কস্টিং 10 লাখ টাকার বেশি হয়, সেই ক্ষেত্রে কোন মেথডে যাইতে হবে? ওই যে ক্লোজ টেন্ডারিং মেথড, বাংলা সিনেমা যেটা দেখেন বক্সের মধ্যে এসে এসে টেন্ডার ফালাই দিয়ে যায়। ঠিক ঠিক আছে। তো এই বক্সের মধ্যে যখন টেন্ডার গুলা ফালাই দিয়ে যায়, এই টেন্ডার গুলা তো বক্স থেকে খুলতে হবে। আমি আপনি চাইলে বক্স থেকে খুইলা দেখতে পারবো টেন্ডার? না স্যার। পার্টিকুলার একটা অথরিটি থাকতে হবে বা পার্টিকুলার একটা কমিটি থাকতে হবে যাদেরকে দায়িত্ব দেওয়া হবে ওই টেন্ডার গুলা খোলার জন্য। ওই কমিটিটাকে বলা হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি বা প্রপোজাল ওপেনিং কমিটি। ঠিক আছে, যারা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এরকম যারা টেন্ডার সাবমিট করছে তাদের সবার সামনে ফেয়ারলি যেন দেখতে পারে যে কারো টেন্ডার আমি ফালাই দিচ্ছি না, আমি সবারটাই ইভালুয়েট করতেছি। সবার সামনে হচ্ছে ওই বক্স খুলে টেন্ডার গুলা বাইর করে দেখা হয় যে কে আসলে কত প্রাইস দিছে বা কার কোয়ালিটি কি, কে আসলে আগে কি কাজ করছে, মানে টেন্ডার গুলা ইভালুয়েট করা হয় আর কি। ঠিক আছে, তো ওই কমিটিটাকে বলা হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি বা ওপেনিং কমিটি। আচ্ছা, এরপর দেখেন যে ওয়ার্কস বা কাজ বলতে আমরা আসলে কি বুঝি? means all works associated with the construction, reconstruction, site preparation, demolition, repair, maintenance, or renovation of railways, roads, highways, or a building, an infrastructure or structure or an installation or any construction work relating to excavation, installation of equipment and materials, decoration, as well as physical services ancillary to works if the value of those services does not exceed that of the works themselves. আচ্ছা, ওয়ার্কস বলতে হচ্ছে একটা টোটাল বিল্ডিং মনে করেন বায়োস কনস্ট্রাকশন করবে। ওই বিল্ডিং কনস্ট্রাকশন করতে গেলে একটা বিল্ডিং এর তো কনস্ট্রাকশনের বিভিন্ন ফেজ আছে, বিম ঢালাই হবে, কলাম ঢালাই হবে, ঢালাইয়ের কাজ শেষ হয়ে যাওয়ার পরে পেইন্টিং করতে হবে, ফিনিশিং এর কাজ আছে, টাইলস এর কাজ আছে, প্লাম্বিং এর কাজ আছে, ইলেকট্রিক্যালের কাজ আছে। একটা পুরা প্রজেক্টের যত রকমের কাজ আছে, ডেকোরেশন থেকে শুরু করে সাইট প্রিপারেশন থেকে শুরু করে ডেমোলিশন, আগে যদি সাইটে কোনো বিল্ডিং থাকে ওইটা যে আমি ভাঙা ফেলবো, একটা বিল্ডিং ডেমোলিশন করতে হইলে ওইটাও আমার কাজের অন্তর্ভুক্ত। মানে পুরা প্রজেক্টের চাইতে মানে একটা বিল্ডিং মনে করেন বা একটা 10 তলা বিল্ডিং এর কাজ হচ্ছে একটা ফুল প্রজেক্ট। ওই ফুল প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে আমার যে ছোট ছোট কাজগুলো আছে, বিমের ঢালাই, কলামের ঢালাই, স্ল্যাবের ঢালাই, ফিনিশিং এর কাজ, টাইলস এর কাজ, প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা ওয়ার্কস বা আলাদা আলাদা কাজ। বোঝা গেছে? ওয়ার্কস বলতে তাইলে কি বুঝবেন? একটা টেন্ডার ডকুমেন্টের মধ্যে যখন ওয়ার্কস এই ওয়ার্ডটা পাবেন, আপনাকে বুঝতে হবে যে ওয়ার্কস বলতে আসলে একটা পুরো প্রজেক্টের মধ্যে যেই কাজগুলো অন্তর্ভুক্ত, প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা ভাবে ওয়ার্কস বলে বুঝাইছি। বোঝা গেছে? আল্লাহ জানে বুঝছেন কিনা। আচ্ছা, তারপর দেখেন জি স্যার, বুঝতে প্রকিউরিং এন্টিটি। প্রকিউরিং এন্টিটি মানে হচ্ছে যেই কোম্পানি বা যেই অর্গানাইজেশন বা যেই সংস্থাটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে যাচ্ছে বা কোনো কিছু একটা কিনতে যাচ্ছে, তারাই হচ্ছে প্রকিউরিং এন্টিটি। তার মানে বায়োস যদি একটা 10 তলা বিল্ডিং করতে যায়, তাহলে এখানে প্রকিউরিং এন্টিটি কে? বায়োস। যদি সরকারি কোনো অফিস, এলজিডি বা ওয়াসা কোনো একটা
প্রজেক্ট করতে যায় তাহলে প্রকিউরিং এন্টিটি কে হবে? ওয়াসা বা এলজিডি হবে বা রোডস এন্ড হাইওয়ে হবে। মানে যেই সংস্থা বা যেই অর্গানাইজেশনটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা প্রোডাক্ট কিনতে যাচ্ছে তারাই হচ্ছে কি প্রকিউরিং এন্টিটি। এন্টিটি মানে কি? সত্তা। মানে প্রকিউর করা মানে কি? কোনো কিছু কেনা। তার মানে প্রকিউরিং এন্টিটি মানে হচ্ছে যেই সত্তাটা কোনো কিছু কিনতে চাচ্ছে বা কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে চাচ্ছে। আমরা একটু দেখি এখানে কি লিখছে, যে মিনস এ প্রকিউরিং এন্টিটি হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এন্ড ফাইন্যান্সিয়াল পাওয়ার টু আন্ডারটেক প্রকিউরমেন্ট অফ গুডস ওয়ার্কস অর সার্ভিসেস ইউজিং পাবলিক ফান্ড। মানে হচ্ছে যেই অর্গানাইজেশন বা যেই সংস্থাটার কাছে আর্থিক এবং আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভের বাংলা কি? অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা কি? একটু দেখে বলেন তো। মানে হচ্ছে যারা কি বলবো আসলে পুরো জিনিসটা পরিচালনা করে আর কি, পরিচালনা পরিষদ টাইপের কিছু হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বা অ্যাডমিনিস্ট্রেশন। তো ওই পরিচালনা পরিষদ হাতে যখন আপনার মানে একটা জিনিসের ডিসিশন নেওয়ার ক্ষমতা থাকে এবং ফাইন্যান্সিয়াল পাওয়ার মানে অর্থটা খরচ করার বা তহবিলটা খরচ করার পাওয়ার থাকে, এবং ওই অর্থটা বা আপনার ওই ফান্ডটা আসলে কিরকম ফান্ড? পাবলিক ফান্ড। মানে সরকারের তহবিল খরচ করে কোনো একটা পার্টিকুলার অফিস বা অর্গানাইজেশন যখন নিজে ডিসিশন নিয়ে অর্থটা খরচ করতে পারে, ওই অর্গানাইজেশন বা সংস্থাটাকে তখন বলে হচ্ছে কি? প্রকিউরিং এন্টিটি বলে। বোঝা গেছে? স্যার একবার বলুন স্যার। আচ্ছা আরেকবার বলি, সেটা হচ্ছে মনে করেন কোন একটা সরকারি সংস্থা, সেটা হইতে পারে এলজিডি, রোডস এন্ড হাইওয়ে, বিআইডব্লিউটিএ, ডিপার্টমেন্ট অফ শিপিং, মানে সরকারের যে কোনো ব্রাঞ্চ, ঠিক আছে? সরকারি হইতে পারে, আধা সরকারি হইতে পারে, স্বায়ত্তশাসিত হইতে পারে আসলে। তো এই সংস্থাগুলা যখন নিজের ক্ষমতা বলে, মানে এটা তাদের ডিসিশন যে তারা একটা ইউটিআই মেশিন কিনবে, তারা একটা 10 তলা বিল্ডিং করবে, তারা একটা টোটাল স্টেশন কিনবে, তারা একটা ব্রিজ বানাবে, তারা একটা রাস্তা বানাবে, এটা তাদের ডিসিশন। তো তারা যখন তাদের নিজেদের ক্ষমতা বলে বা তাদের নিজেদের ডিসিশন নিয়ে তারা সরকারের অর্থ খরচ করে কোনো একটা কাজ করতে পারবে, তখন তারা হচ্ছে প্রকিউরিং এন্টিটি। বোঝা গেছে? জি স্যার। এখন বায়োস্ট কিন্তু পাবলিক অর্গানাইজেশন না, বায়োস্ট হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশন। কিন্তু তারপরও বায়োস্টের কাজ করার সময় আমাদেরকে এই পিপিআর ফলো করতে হয়েছে। কেন ফলো করতে হয়েছে? কারণ আমি যখন বায়োস্টের ফান্ড বা বায়োস্টের টাকা ইউজ করে একটা 2 তলা বিল্ডিং বা একটা 3 তলা বিল্ডিং বা একটা 5 তলা বিল্ডিং করতে যাচ্ছি, বা একটা ল্যাবরেটরির জন্য আমি ইকুইপমেন্ট কিনতে যাচ্ছি, তখন যেই টাকাটা আমি আমার ল্যাবরেটরি ইকুইপমেন্ট কেনার ডিসিশন বা বিল্ডিং করার ডিসিশন নিচ্ছে বায়োস্ট, ডিসিশন কিন্তু বায়োস্টের, কিন্তু যেই টাকাটা বায়োস্ট খরচ করতেছে টাকাটা কি বায়োস্টের নিজের? একটু চিন্তা করে বলেন তো, টাকাটা কি বায়োস্টের নিজের? না স্যার আমাদের। টাকাটা হচ্ছে স্টুডেন্টদের টাকা। সত্যি কথা যেটা, তার মানে কি এটা পাবলিক ফান্ড না? মানে সহজ কথায় বললে এটা তো জনগণের টাকা, জনগণের টাকা না? জি স্যার। তো যেহেতু এটা জনগণের টাকা, জনগণ হচ্ছেন আপনারা, আপনারা এখানে পড়তেছেন, এই জন্য যদিও বায়োস্ট একটা প্রাইভেট অর্গানাইজেশন, তারপরও আমাদেরকেও এই পিপিআর বা পাবলিক প্রকিউরমেন্ট রুল ফলো করে কাজ করতে হয়েছে। ঠিক আছে? তো তার মানে প্রকিউরিং এন্টিটি তাইলে কে? বুঝতে পারছেন? বোঝা গেছে না? জি স্যার। এবার তাহলে বলেন, হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি বা সংক্ষেপে এটাকে হোপও বলে। হেডের এইচ, অফের ও, প্রকিউরিং এর পি, আর এন্টিটির ই, এটাকে সংক্ষেপে কি বলে? হোপ বলে। HOPE, হোপ। তো এই হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি তাহলে কে বলেন তো? বায়োস্টের জন্য কে বলেন? বুঝি স্যার। বিসি স্যার। মানে হচ্ছে প্রকিউরিং এন্টিটির একেবারে সর্বোচ্চ পর্যায়ে যিনি আছেন ডিসিশন নেওয়ার জন্য, মানে একদম ফাইনাল সিদ্ধান্তটা যিনি নেবেন, উনি হচ্ছে হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি। মনে করেন বায়োস্ট একটা 5 তলা বিল্ডিং করবে, আমি হচ্ছি বায়োস্টের ইঞ্জিনিয়ার, আমাকে বলা হইলো, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে 5 তলা বিল্ডিং মানে আমরা করব, আমরা হচ্ছে অমুক কোম্পানিকে কাজটা দিতে পারি, কিন্তু আমার কথাই তো আসলে কাজটা ফাইনাল হবে না। ঠিক আছে? কারণ আমি তো হোপ না, বা আমি তো হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি না। ইভেন আমার উপরে যদি মনে করেন আমাদের ডিপার্টমেন্টের হেড স্যার আছে, উনিও কিন্তু ফাইনাল কথা বলতে পারবেন না বা ফাইনাল ডিসিশন নিতে পারবেন না। ফাইনাল ডিসিশন নিবে কি? প্রত্যেকটা চ্যানেল এরকম, আমি, আমার পরে আমাদের ডিপার্টমেন্টাল হেড, তারপর রেজিস্ট্রার স্যার, তারপর ট্রেজারার স্যার, সবকিছু হয়ে আলটিমেট ফাইনাল ডিসিশনটাকে নেবে। ফাইনাল ডিসিশনটা নিবে বা ফাইনাল অনুমোদনটাকে দিবে, ফাইনাল অনুমোদনটা দিবে হচ্ছে ভিসি স্যার। উনি হচ্ছে হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি। প্রকিউরিং এন্টিটি হচ্ছে বায়োস্ট আর এটার হেড হচ্ছে ভিসি স্যার। তো সহজ কথায় হেড অফ দ্য প্রকিউরমেন্ট এন্টিটি হচ্ছে ভিসি স্যার। তো একটু দেখি এখানে কি লিখছে, যে
means the secretary of a ministry or a division, মানে সচিব যদি থাকে কোনো মিনিস্ট্রি বা মন্ত্রণালয় বা ডিভিশনের, the head of the government department or directorate or the chief executive by whatever designation it may be called of a local government agency, and autonomous or semi autonomous, মানে স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত body or a corporation or a corporate body established under the Companies Act, মানে এরকম যদি কোনো একটা সরকারি সংস্থা বা সরকারি লোকাল সংস্থা, যেমন এলজিইডি, ঠিক আছে, লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, অথবা এরকম মনে করেন কোনো মন্ত্রণালয়, মনে করেন শিক্ষা মন্ত্রণালয়, বা মনে করেন আপনার আর কি মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয়, এরকম যে মন্ত্রণালয়গুলো আছে, মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর হেড বা প্রধানকে থাকে, একজন সচিব থাকে, তাই না? থাকে নাকি থাকে না? জি স্যার থাকে। আপনারা কেউ বিসিএস দিবেন? না স্যার। বিসিএস দিবেন না? 11 জনের মধ্যে একজনও দিবেন না? মানে বাকি 10 জন চুপ করে আছে, 80 টাকলা বইলা দিছে, কেউ দিবেন না। স্যার জেসএস সিলেবাস স্যার। হ্যাঁ, পড়বেন ওই ছোটবেলার মতো, আবার বাংলা ব্যাকরণ অঙ্ক এগুলো পড়বেন, সমস্যা কই? যাই হোক, তো যারা বিসিএস দেয়, বিসিএস দিয়ে হয়তো এরকম বিভিন্ন ক্যাডার, মানে ক্যাডার পজিশন পায়, অ্যাডমিন ক্যাডার, ফরেন ক্যাডার, তো আস্তে আস্তে দেখা যায় যে এরাই প্রমোশন পেয়ে একদম লাস্টে গিয়ে উপসচিব, সহকারী সচিব, সচিব হয় বিভিন্ন মন্ত্রণালয়ে। একটা সচিবের কিন্তু অনেক পাওয়ার, একটা মন্ত্রণালয়ের হেড হচ্ছে একজন সচিব, ঠিক আছে? আবার যদি এরকম কোনো লোকাল গভর্নমেন্ট এজেন্সি হয়, তাহলে যেমন এলজিইডির হেড কে? চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এখানে কিন্তু কোনো সচিব হেড না, এখানে হচ্ছে হেড কে একজন চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থাকে, উনি হচ্ছে সকল ডিসিশন নিতে পারে। আবার কিছু অটোনোমাস বা সেমি অটোনোমাস, যেমন বায়োস্টের মতো এরকম যদি কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে থাকে, তাহলে এটার হেড হচ্ছে কি আমাদের ভিসি স্যার। তো এই প্রতিষ্ঠানগুলোর মানে যে হেড, সেই হচ্ছে কি হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি। বুঝতে পারছেন না? জি স্যার। আশা করি বুঝতে পারছেন। এরপর দেখেন যে কন্ট্রাক্টর। আচ্ছা, এই প্রকিউরিং এন্টিটি যে কাজটা করতে যাবে বা যে প্রজেক্টটা করতে যাবে, ওই প্রজেক্টে করার জন্য দায়িত্বটা যেই মানে যাকে দেওয়া হবে, সেই হচ্ছে কন্ট্রাক্টর। অনেকে কন্ট্রাক্টর বিজনেস করে না, কন্ট্রাক্টরই বিজনেস। মানে কন্ট্রাক্টর হচ্ছে মিন্স এ পারসন আন্ডার কন্ট্রাক্ট উইথ এ প্রকিউরিং এন্টিটি ফর দ্য এক্সিকিউশন অফ এনি ওয়ার্ক আন্ডার দিস অ্যাক্ট। মানে হচ্ছে প্রকিউরিং এন্টিটির সাথে যেই মানুষটার একটা কন্ট্রাক্ট হবে বা যেই কোম্পানিটার একটা কন্ট্রাক্ট হবে একটা প্রজেক্ট এক্সিকিউশন বা কমপ্লিট করার জন্য বা এক্সিকিউট করার জন্য, ওই কোম্পানিটা হচ্ছে কি কন্ট্রাক্টর কোম্পানি, আর ওই পার্সনটাকে বলা হচ্ছে কি কন্ট্রাক্টর, মানে ওই কোম্পানির মালিক যে লোকটা, ঠিক আছে? বুঝতে পারছেন না? তারপর দেখেন যে টেন্ডার অর প্রপোজাল means a tender, or as the case may be, a proposal submitted by a tenderer or a consultant for delivery of the goods, works or services to a procuring entity in response to an invitation for tender or a request for proposal, and for the purpose of this act a quotation shall also be included in this tender. এটার মানে হচ্ছে দেখেন, বায়ুস যদি একটা 10 তলা বিল্ডিং করতে যায়, বায়ুস পেপারে একটা কি দিবে? বিজ্ঞাপন দিবে না? একটা টেন্ডার ডকুমেন্ট, একটা টেন্ডার দিবে না? মানে টেন্ডার বা রিকোয়েস্ট ফর প্রপোজাল দিবে না যে আমরা একটা 10 তলা বিল্ডিং করব, আগ্রহী কন্ট্রাক্টররা যোগাযোগ করেন আমাদের সাথে? দিবে নাকি দিবে না? পেপারে এরকম মাঝে মধ্যে টেন্ডারের বিজ্ঞাপন দেখেন না? দেখেন নাকি দেখেন না? জি স্যার। দেখি স্যার। দেখেন, তো বায়ুস যখন একটা এরকম 10 তলা বিল্ডিং করতে যাবে, ওই যে ট্রান্সপারেন্সি বজায় রাখার জন্য বায়োস পেপারে একটা টেন্ডার বিজ্ঞাপন দিবে যে আমরা একটা 10 তলা বিল্ডিং করব, প্রত্যেক ফ্লোরের এরিয়া হচ্ছে এত স্কয়ার ফিট, তাহলে টোটাল ফ্লোর এরিয়া হচ্ছে 10 ইনটু এত, এখানে এই ধরনের কাজ হবে, প্লাম্বিং এর কাজ হবে, ইলেকট্রিকের কাজ হবে, ফিনিশিং এর কাজ হবে, টাইলস এর কাজ হবে, এগুলো বইলা টইলা হচ্ছে পেপারে একটা বিজ্ঞাপন দেয়। এটাকে হচ্ছে রিকোয়েস্ট ফর প্রপোজাল বা ইনভাইটেশন ফর টেন্ডার বলে, পেপারে যে বিজ্ঞাপনটা আপনারা দেখেন। এবং এই বিজ্ঞাপনটা দেখে আগ্রহী কন্ট্রাক্টররা হচ্ছে বায়োস সাথে যোগাযোগ করে যে ভাই আমরা আপনাদের মানে কাজটা করতে ইচ্ছুক, আমরা আপনাদের কাছ থেকে টেন্ডার ডকুমেন্টটা কিনতে ইচ্ছুক। তো ওই টেন্ডার ডকুমেন্টের সাথে হচ্ছে একটা কোটেশন থাকে। ওই কোটেশনটা হচ্ছে এরকম একটা জিনিস, বায়োস আসলে কি কি কাজ করাবে বা কি চাচ্ছে, এটা তো পেপারে বিস্তারিত বলা সম্ভব না। পেপারে একটা বিজ্ঞাপন দিতে গেলে অনেক টাকা লাগে, সেখানে যদি এরকম বিস্তারিত বিজ্ঞাপন দিতে যায় তাহলে তো ফকির হয়ে যাবে। তো ওই জন্য হচ্ছে পেপারে একটা শর্ট সামারি আকারে বিজ্ঞাপন দেওয়া হয়, বা সামারি আকারে হচ্ছে ইনভাইটেশন ফর টেন্ডার বা রিকোয়েস্ট ফর প্রপোজাল দেওয়া হয়, যেটা দেখে হচ্ছে আগ্রহী টেন্ডারার বা আগ্রহী কন্ট্রাক্টররা হচ্ছে এসে যোগাযোগ করে তারা হচ্ছে আমাদের কাছ থেকে একটা কোটেশন কিনে নিয়ে যায়, যেখানে হচ্ছে আমি কি কি প্রোডাক্ট কিনতে যাচ্ছি তার একটা ডিটেলস লিস্টিং করা থাকে, এবং পাশে হচ্ছে আপনার এরকম
কোন প্রোডাক্ট আমি কয়টা যাচ্ছি, মনে করেন আমি বায়োস্টে বেসিন লাগাবো, আমার বেসিনটা কি আরএফএল এর হইতে হবে নাকি অন্য কোনো এসএ সিরামিক্স বা সানরাইজ এরকম অন্য কোনো কোম্পানির হইলে হবে, আমি পার্টিকুলার ব্র্যান্ড বা মডেলটা বলে দিব এবং আমার কয়টা বেসিন লাগবে আমি ওই সংখ্যাটা উল্লেখ করে দিব। কন্ট্রাক্টরের কাজ হচ্ছে ওই সংখ্যাটার পাশে ইউনিট প্রাইসটা লেখা দিবে যে এক একটা বেসিন 7,000 টাকা করে, তাহলে টোটাল কস্টিং আসতেছে মনে করেন 3টা বেসিন কিনলে 21,000 টাকা। এইভাবে সেই কোটেশনটা ফিল আপ করে তারা হচ্ছে টেন্ডারটা সাবমিট করে আর কি আমাদের কাছে। তাহলে টেন্ডার বা মানে প্রপোজাল কি জিনিস বুঝতে পারছেন? বুঝতে পারছেন? জি স্যার। কন্ট্রাক্টর ডিটেইলস যেই ডকুমেন্টটা ফিল আপ করে, আমি কন্ট্রাক্টরকে যে ডকুমেন্টটা দিচ্ছি এটা কিন্তু টেন্ডার না, এটা হচ্ছে কোটেশন। ওই কোটেশন ফিল আপ করে কোটেশনের সাথে আমরা রাইটিং প্রপোজাল একটা চ্যাপ্টার পড়ছিলাম না, 2 নাম্বার চ্যাপ্টার মনে আছে কিভাবে প্রপোজাল লিখতে হয়? জি স্যার। প্রিপেটরি পার্ট, মেইন বডি, তারপর কনক্লুশন, 3টা পার্ট থাকে একটা প্রপোজালের মধ্যে। প্রপোজালের মধ্যে কি কি লেখা লাগে মানে আমরা পড়ছিলাম যে আমাদের টপিক 2 নাম্বার টপিকটাতে। তো ওই প্রপোজালের সাথে সকল দরকারি ডকুমেন্ট কোটেশনের সাথে অ্যাটাচ করে যখন একজন কন্ট্রাক্টর সাবমিট করতেছে ওইটাকে বলা হচ্ছে একটা টেন্ডার বা একটা প্রপোজাল ডকুমেন্ট। ঠিক আছে? আচ্ছা, টেন্ডার ডকুমেন্ট কি জিনিস? দ্য ডকুমেন্ট প্রোভাইডেড বাই এ প্রকিউরিং এন্টিটি, এ টেন্ডারার অর কনসালটেন্ট অ্যাজ এ বেসিস অফ দ্য হ্যাঁ, মানে হচ্ছে আমরা একটা কন্ট্রাক্টরকে যে ডকুমেন্টটা বা যে কোটেশনটা দিচ্ছি এটাকে বলা হচ্ছে টেন্ডার ডকুমেন্ট। আর কন্ট্রাক্টর যখন হচ্ছে এই টেন্ডার ডকুমেন্ট বা কোটেশনটা পুরোপুরি ফিল আপ করে তার সাথে সকল দরকারি জিনিসপত্র অ্যাটাচ করে আমাকে জমা দিচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে টেন্ডার বা প্রপোজাল হয়ে যাচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এবার দেখেন টেন্ডারার মিন্স এ পারসন হু সাবমিটস এ টেন্ডার, মানে যেই লোক, ওই যে নায়ক মান্না হচ্ছে বক্সের মধ্যে টেন্ডার ফেলে, তাহলে নায়ক মান্না হচ্ছে কি টেন্ডারার। ঠিক আছে? মানে যেই লোক হচ্ছে টেন্ডার সাবমিট করতেছে তাকেই বলা হচ্ছে টেন্ডারার। এরপর দেখেন যে গুডস means raw materials, product and equipment and object in solid, liquid or gaseous form, electricity and related service if the value of the service does not exceed that of the good themselves. মানে হচ্ছে গুড বলতে বা পণ্য বলতে আপনি যে কোনো ধরনের, সেটা কাঁচামাল হইতে পারে, সিমেন্ট হইতে পারে, ইট হইতে পারে, বালি হইতে পারে, রড হইতে পারে, ফ্যান হইতে পারে, লাইট হইতে পারে, বেসিন হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এবং এটা হচ্ছে সলিড, লিকুইড, গ্যাসিয়াস, কঠিন, তরল, বায়বীয়, যে কোনো ফর্মে হইতে পারে। আপনি সলিড জিনিস আপনি বেসিন কিনতে পারেন, লাইট কিনতে পারেন, ফ্যান কিনতে পারেন। আপনি লিকুইড জিনিস আপনার কেমিস্ট্রি ল্যাবের জন্য কেমিক্যাল কিনতে পারেন। আপনি গ্যাসিয়াস জিনিস মনে করেন আপনি সিলিন্ডার কিনলেন, বায়োস্টে এরকম আমাদের ল্যাবরেটরিতে হচ্ছে গ্যাস লাগবে, আমি সিলিন্ডার কিনে গ্যাসের সিলিন্ডার কিনে নিয়ে আসলাম, মানে যে কোনো ফর্মে হইতে পারে আমার একটা গুডস বা প্রোডাক্ট। ঠিক আছে? তো এগুলাকে বলা হচ্ছে গুডস, যেটা আমি কিনতেছি একটা প্রকিউরিং বা একটা টেন্ডারের কাছ থেকে বা একটা কন্ট্রাক্টরের কাছ থেকে। আচ্ছা, এরপর দেখেন কনসালটেন্ট means a person under contract with a procuring entity for providing intellectual and professional service. আচ্ছা, কন্ট্রাক্টর আর কনসালটেন্টের মধ্যে পার্থক্য আছে। কন্ট্রাক্টর কে? কন্ট্রাক্টর হচ্ছে সেই লোকটা যেই লোকটা হচ্ছে আমার কাজটা করে দিচ্ছে, মানে গায়ে গতরে খাইটা এরকম লেবার টেবার নিয়োগ দিয়ে সে হচ্ছে আমার প্রজেক্টটা দ্বারা করে দিচ্ছে। আর কনসালটেন্ট হচ্ছে যে আমাকে ইন্টেলেকচুয়াল বা তার বুদ্ধিমত্তা বা তার নলেজ খাটায় যে আমাকে সাজেশন দিচ্ছে বা যে আমাকে গাইডলাইন দিচ্ছে কাজটা ঠিকমতো হচ্ছে কিনা বা কাজটা কিভাবে করা উচিত, ওই লোকটা হচ্ছে কনসালটেন্ট। ঠিক আছে? তার মানে একটু বলি, মনে করেন আসিফ একটা বিল্ডিং বানাবে 5 তলা, আসিফের বিল্ডিংটা ডিজাইন করে দিছে মনে করেন মুস্তাফিজ, আর বিল্ডিংটার কনস্ট্রাকশন করে দিচ্ছেন মনে করেন আরিফ। তাহলে মুস্তাফিজ আর আরিফের মধ্যে কে কনসালটেন্ট কে কন্ট্রাক্টর? স্যার আমি কন্ট্রাক্টর আর মুস্তাফিজ স্যার কনসালটেন্ট। মুস্তাফিজ হচ্ছে কনসালটেন্ট। আর প্রকিউরিং এন্টিটি কে? আমজাদ হোসেন আসিফ। বাবা, হোপ কে? হোপ হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি কে? মালিক। মানে আপনি, আমজাদ হোসেন আসিফ, তাই না? জি স্যার। তাইলে এখানে টেন্ডারার কে? আরিফ না মুস্তাফিজ? টেন্ডারার কে? টেন্ডার স্যার আমি স্যার। আপনি বলতে আপনার কোম্পানির এসে টেন্ডারটা ডকুমেন্টটা সাবমিট করেন তাহলে আপনি, অথবা আপনি যদি আপনার কোনো কর্মচারীকে পাঠান তাহলে আপনার কর্মচারী হচ্ছে টেন্ডার। ঠিক আছে? জি স্যার। যে টেন্ডারটা সাবমিট করতেছে। আচ্ছা, এবার দেখেন যে কনসালটেন্ট তো গেল, এবার দেখেন পাবলিক প্রকিউরমেন্ট মিন্স প্রকিউরমেন্ট ইউজিং পাবলিক ফান্ড। আপনি যখন সরকারি তহবিল খরচ করে কোনো কিছু কেনাকাটা করবেন ওটাকেই বলা হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট। এবার দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি মিন্স দ্য কনসার্ন প্রকিউরিং এন্টিটি, হেড অফ দ্য প্রকিউরিং এন্টিটি এন্ড সেক্রেটারি অফ দ্য মিনিস্ট্রি ডিভিশন রেসপেক্টিভ। মানে হচ্ছে যে প্রকিউরিং এন্টিটির যেই পোর্শনটা বা যারা হচ্ছে আপনার মেইন ডিসিশন গুলা নিচ্ছে বা
মেইন পরিচালনা পরিষদ যারা বা মেইন আপনার মানে সকল ক্ষমতা আসলে যাদের হাতে, যারা আসলে মেইন সিদ্ধান্ত নেবে তারাই হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। মনে করেন বায়োস্টেক একটা 10 তলা বিল্ডিং হবে, এটার ডিসিশন, ফাইনাল ডিসিশন কি আমরা টিচাররা নিব, বা মনে করেন ল্যাব টেকনিশিয়ান যারা আছে তারা নিবে? না স্যার, ডিসিশন নিবে। ডিসিশন নিবে বা রেজিস্ট্রেশন নিবে বা ট্রেজারার স্যার নিবে, কারণ ডিসিশন নিল, কিন্তু আসলে বিল্ডিংটা করার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বায়োস্টের আছে কিনা এই জিনিসটা তো ট্রেজারার স্যার জানে, এটা উনি বলতে পারবে, কারণ উনি হচ্ছে ট্রেজারার ব্রাঞ্চের হেড। মানে আপনার বায়োস্টের যে ফান্ড, ওইটা হচ্ছে একদম কত টাকা আছে, আমাদের কোনো লোন আছে কিনা, বা আমরা ওই পরিমাণ ক্যাপাবিলিটি আছে কিনা আমাদের এই প্রজেক্টটা, মানে আর্থিক ক্যাপাবিলিটি আছে কিনা, এটা ডিসিশন হচ্ছে উনি বলতে পারবে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি হচ্ছে ভিসি স্যার, ট্রেজারার স্যার, রেজিস্ট্রার স্যার, ওনারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে intellectual and professional service means intellectual and professional service regarding to be performed by consultant with advisory, design, supervision or transfer of a know-how nature. Intellectual and professional service মানে হচ্ছে কন্ট্রাক্টর আপনাকে যেটা দিচ্ছে সেটা কিন্তু ইন্টেলেকচুয়াল সার্ভিস না। কন্ট্রাক্টর কি করতেছে, গায়ে গতরে খাটতেছে এবং সে তার লেবার গুলোরে খাটাইতেছে। বাট কনসালটেন্ট আপনাকে যে সার্ভিসটা দিচ্ছে এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল সার্ভিস বা প্রফেশনাল সার্ভিস। সে হচ্ছে তার বুদ্ধি, জ্ঞান, নলেজ, বিবেক, তার জাজমেন্ট খাটায় সে আপনাকে একটা বিল্ডিং ডিজাইন করে দিচ্ছে, বা আপনাকে একটা বিল্ডিং মানে আপনার গাইডলাইন দিচ্ছে যে বিল্ডিংটাতে এই ফেজের পরে এইটা ঢালাই করা উচিত বা এই কাজটা করে এইটা করা উচিত। সে আপনাকে তার টেকনিক্যাল নলেজটা আপনার সাথে শেয়ার করতেছে। নো হাউ নেচার মানে সে জানে আসলে কাজটা কিভাবে করতে হয়, হাউ দ্য ওয়ার্ক ক্যান বি অ্যাকমপ্লিশড, দ্য কন্ট্রাক্টর নোজ দিস থিংস। এই জন্যই লাস্টে বলা আছে যে সুপারভিশন অর ট্রান্সফার অফ এ নো হাউ নেচার, মানে সে হচ্ছে জিনিসটা সুপারভিশন করতেছে, এটা করতেছে কিভাবে, মানে সে জানে কোন কাজটা আসলে কেমনে করতে হয়। ঠিক আছে? সে আপনার সাথে তার টেকনিক্যাল নলেজ বা ইন্টেলেকচুয়াল নলেজ শেয়ার করে আপনাকে হেল্প করতেছে, এটা হচ্ছে কনসালটেন্টের কাজ। এবার দেখেন রুলস, ফিজিক্যাল সার্ভিস, এগুলা দরকার নাই। ইভালুয়েশন কমিটি, টেন্ডার খোলার পরে আপনার টেন্ডারে কে কত টাকা চাইছে বা কার কোয়ালিটি কেমন, এই জিনিসগুলা বিচার করে যেই কমিটিটা, ওইটাকে বলা হচ্ছে কমিটি, মিনস এ টেন্ডার অর এ প্রপোজাল ইভালুয়েশন কমিটি। ঠিক আছে? এখানে আর বাকিগুলো দরকার নাই, আমরা হচ্ছে আর ডেফিনিশন দেখব। দেখেন ওপেনিং কমিটি, আমরা অলরেডি দেখছি যে টেন্ডার ওপেনিং কমিটি মানে হচ্ছে টেন্ডার যারা খুলবে, তো এই কমিটির একটা ফরমেশন আছে। ঠিক আছে? একটু মানে এই কমিটি আপনি আপনার ইচ্ছা মতো বানাইলে হবে না। আমার মন চাইলো আমি আরিফ, মুস্তাফিজ আর হচ্ছে আমজাদকে বলে দিলাম যে আপনারা তিনজনকে নিয়ে একটা ওপেনিং কমিটি হয়ে গেল, এত সহজ না ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে এটা একটা পার্টিকুলার ফরমেশন আছে যে কে কে থাকতে পারবে, কে কে থাকতে পারবে না। The procuring entity shall, prior to the deadline for submission of the tender or proposal, constitute for the purpose of considering the tender or proposal submitted under section 5(2) a tender opening committee or proposal opening committee consisting of a requisite number of member including one member from the evaluation committee. আচ্ছা, টেন্ডার ওপেনিং কমিটির কাজ হচ্ছে টেন্ডার গুলো ওপেন করা, জাস্ট খামগুলা ছিঁড়ে সে ডকুমেন্ট গুলা বাইর করবে। এরপরে ইভালুয়েশন কমিটির কাজ হচ্ছে টেন্ডার গুলা ইভালুয়েট করা, মানে টেন্ডার গুলাকে যাচাই বাছাই করা, কে কত প্রাইস দিচ্ছে, কার টেকনিক্যাল স্কিল কেমন, কার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি কেমন, কে কেমন ফাইন্যান্সিয়াল অফার দিছে, এগুলো যাচাই বাছাই করা কার কাজ? ইভালুয়েশন কমিটির কাজ। তো টেন্ডার ওপেনিং কমিটিতে নরমালি যেটা করা হয়, আমরা যেটা বায়োস্টে দেখছি সেটা হচ্ছে মনে করেন আপনার সিভিল ডিপার্টমেন্টের একটা ল্যাবরেটরি তৈরি হবে, মনে করেন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা সলিড মেকানিক্স ল্যাবরেটরি তৈরি হবে মনে করেন। তো সলিড মেকানিক্স ল্যাবরেটরির জন্য যখন ইকুইপমেন্ট কেনা হয়েছে, ওইখানে টেন্ডার ওপেনিং কমিটিতে যেটা হয়, সিভিল ডিপার্টমেন্ট থেকে একজন মেম্বার, মনে করেন ওইটা আমি ছিলাম, আপনার মনে করেন অন্য ডিপার্টমেন্ট, মনে করেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে একজন মেম্বার, মনে করেন আপনাদের সৈকত স্যার ছিল আগে, সৈকত স্যার। তারপর হচ্ছে মনে করেন লাইব্রেরি থেকে একজন মেম্বার, মনে করেন লাইব্রেরিয়ান যে হেড, মানে লাইব্রেরিতে যে হেড আছে সে একজন মেম্বার। ঠিক আছে? এরকম তিনজনকে নিয়ে একটা কমিটি করা হয় যেটাকে বলা হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটি। এই টেন্ডার ওপেনিং কমিটির কাজ কি? ডকুমেন্ট গুলা খোলা। ঠিক আছে? এবং এই তিনজনের মধ্যে একজন হইতে হবে যে হচ্ছে টেন্ডার ওপেনিং কমিটিতেও থাকবে আবার ইভালুয়েশন কমিটিতেও থাকবে। ঠিক আছে? জিনিসটা কি বোঝা গেছে? তাহলে ইভালুয়েশন কমিটির কাজ কি হবে? টেন্ডার গুলাকে ইভালুয়েট করা, সে যাচাই বাছাই করে দেখবে সব ঠিকঠাক আছে কিনা। যেহেতু এটা সিভিল ডিপার্টমেন্টাল ল্যাব, এখানে হচ্ছে ব্যাপারগুলোতে টেকনিক্যাল নলেজও দরকার আছে, যে আমি কোন ইউটিএম মেশিনটা কিনবো বা আমি কোন আপনার টেনসাইল টেস্ট মেশিনটা কিনবো, এগুলা বোঝার ব্যাপার স্যাপার আছে। তাহলে অবশ্যই ইভালুয়েশন কমিটিতে সিভিল ডিপার্টমেন্ট থেকে একজন থাকা লাগবে।
তার মানে যেহেতু ওপেনিং কমিটিতে আমি ছিলাম, তাহলে ইভালুয়েশন কমিটিতে আমিই থাকবো। আরো 2জন মেম্বার থাকা লাগবে যারা হচ্ছে ওপেনিং কমিটিতে ছিল কিন্তু এখন থাকতে পারবে না। তাহলে আর 2জন মেম্বার আমি কোত্থেকে পাইতে পারি? মনে করেন ট্রেজারার ব্রাঞ্চ থেকে একজন মেম্বার আমি নিলাম, মনে করেন ডেপুটি ট্রেজারার, আমি ওনাকে অ্যাড করলাম এখানে। উনি যেহেতু টাকা পয়সার জিনিসগুলো বুঝে, উনি হচ্ছে ইভালুয়েশন করে দেখতে পারবে যে আসলে ফাইন্যান্সিয়াল অফার বা প্রাইসের দিক থেকে কে বেস্ট। প্লাস ইভালুয়েশন কমিটিতে আরেকজন মেম্বার লাগে যিনি হচ্ছে আসলে বায়োস্টের না বাইরে থেকে, মানে যে আসলে প্রকিউরিং এন্টিটি থেকে বিলং করে না, যে আসলে কোত্থেকে বিলং করে, বাইরের কোন একটা অর্গানাইজেশন থেকে বিলং করে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতাম, আমরা স্প্যানিশ স্কুল থেকে, স্প্যানিশ স্কুলের কোন একজন টিচার বা স্প্যানিশ স্কুলের যে প্রিন্সিপাল স্যার আছে ওনাকে হচ্ছে আমরা ইভালুয়েশন কমিটিতে মানে ইনক্লুড করতাম। বা মনে করেন আমাদের পাশে 16 বেঙ্গল আছে বা 44 ব্রিগেড আছে বা সামনে এসটি বেকারি আছে, তো ওইখান থেকে কোনো একজন এরকম আর্মি পার্সন, মেজর বা কর্নেল, এরকম ওনাদের সাথে কথা বলে ওনারা হচ্ছে আমাদের এখানে ইভালুয়েশন কমিটিতে মেম্বার হিসেবে আসতো। কারণ ওনারা তো নিরপেক্ষ, ওনারা তো বায়োস্টের কোনো পার্ট না বা বায়োস্টের মেম্বার না। তো ওনারা কি মানে যেই ডিসিশনটা দিবে ওটা একদম নিরপেক্ষ হবে বা ট্রান্সপারেন্ট হবে। এই জন্য ওপেনিং কমিটিতে হচ্ছে 3জন মেম্বার থাকা লাগে 3টে ডিফারেন্ট ডিপার্টমেন্ট থেকে। আর ইভালুয়েশন কমিটিতে কি থাকা লাগে? ওপেনিং কমিটির একজন প্লাস হচ্ছে আরো দুজন থাকা লাগে, দুজনের মধ্যে একজন হচ্ছে কি প্রকিউরিং এন্টিটির বাইরে থেকে থাকা লাগে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আল্লাহ জানে স্যার। না বুঝতে পারলে কিন্তু বিপদে পড়বেন, কারণ আমাদের সিলেবাস শেষ। এই পিপিআর বিশাল বড় জিনিস, পুরোটা হয়তো আমি পড়াইতে পারবো না। এখানে হচ্ছে অনেক গাইডলাইন আছে যে কোনো কিছু কিনতে গেলে কেমনে কি করতে হয়, ভ্যাট ট্যাক্স ব্যাপার স্যাপার আছে। আমি হচ্ছে এত কিছু তো বলা সম্ভব না, আমি পুরো জিনিসটা একবার একটা সামারি করে বলে দিব আর কি, যে আমরা কিভাবে জিনিসগুলো করি। বাট আজকের ক্লাস শেষ হওয়ার পরে আমি অ্যাটেন্ডেন্স দিব প্রত্যেকটা কোশ্চেন করে রাখবো, এবং বলতে না পারলে কিন্তু অ্যাটেন্ডেন্স দিব। গত ক্লাসে কিন্তু শহীদ, রাফি আর হচ্ছে জরা, আপনারা 3জন অ্যাটেন্ডেন্স পান নাই এখনো। যদি গত ক্লাসের অ্যাটেন্ডেন্স চান তাহলে আজকে যদি আনসার দিতে পারেন তাহলে গত ক্লাসের অ্যাটেন্ডেন্সও দিব, আজকেরটাও দিব। আর যদি আজকে আনসার দিতে না পারেন তাহলে গত ক্লাসে তো পান নাই, আজকেরটাও পাবেন। সবার জন্যই প্রযোজ্য, ঠিক আছে? জি স্যার। আমরা একটু দেখি এখানে আবার কথাবার্তা কে লিখছে দেখি। বাসায় আসলাম একটু আগে বেড়া। আরে আল্লাহ রে, আরে আপনি কি ঘুরতে গেছিলেন এই করোনার মধ্যে? না স্যার। তো আপনি তাহলে বাসায় আসছেন একটু আগে, কই গেছিলেন? স্যার ল্যাপটপ ঠিক করতে গেছি স্যার, আইডিবিতে। ল্যাপটপ ঠিক হয়েছে? জি স্যার। আচ্ছা দেখেন, আমরা এতক্ষণ তো সব থিওরিটিক্যাল জিনিসপত্র দেখলাম, এখন এই কথা বললেন না। দেখেন মনে করেন বায়োস হচ্ছে একটা জেনারেটর কিনবে, ঠিক আছে? তো জিনিসটা দেখেন স্টেপ বাই স্টেপ কাজগুলো কিভাবে করা হয় বা সরকারি কাজগুলো আসলে কিভাবে করা হয়। এই জেনারেটর কেনার জন্য প্রথম স্টেপ হচ্ছে একটা কমিটি করতে হয়, যে কমিটিটাকে বলা হচ্ছে পারচেজ কমিটি, ঠিক আছে? কমিটি বানান ঠিক লিখছি না বললিস একটু দেখে নিয়ে। তাহলে প্রথম কাজ কি করতে হবে? প্রথম কাজ কি করতে হবে? কেউ কোনো কথাবার্তা বলে না। প্রথম কাজটা কি আমাদের? একটা যদি আমি একটা জেনারেটর কিনতে যাই তাহলে আমাকে কি করতে হবে? একটা পারচেজ কমিটি তৈরি করতে এটা হবে। কেনার জন্য কমিটি তৈরি করতে হবে। এই পারচেজ কমিটিতে মনে করেন 3জন মেম্বার থাকতে পারে। মনে করেন রেজিস্টার অফিস শহীদ, থেকে একজন থাকতে পারে, আবরার, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার লিখলাম। তারপর মনে করেন সিভিল ডিপার্টমেন্ট থেকে একজন থাকতে পারে, একজন লেকচারার। তারপর মনে করেন ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে একজন থাকতে পারে, একজন লেকচারার থাকতে পারে, ঠিক আছে? এই আমার পারচেজ কমিটি হয়ে গেল। এই পারচেজ কমিটিতে তৈরি করে দেওয়া হচ্ছে রেজিস্ট্রার্স অফিস বা রেজিস্ট্রার্স ব্রাঞ্চ বা মানে বায়োস্টের যারা অ্যাডমিন অথরিটি, ওই অ্যাডমিন থেকে হচ্ছে একটা এরকম কমিটি তৈরি করে দেয় যে অমুক 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 পার্সন হচ্ছে এই পারচেজ কমিটিতে আছে। তার মানে তাদের দায়িত্ব হচ্ছে কি এই জেনারেটরটা কেনা। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। এই পারচেজ কমিটির কাজ হচ্ছে এরপরে একটা বোর্ড প্রসিডিং করা। 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? আমি যে লিখতেছি লেখা দেখা যাচ্ছে?
জি স্যার দেখা যাচ্ছে। 2 নাম্বার কাজ হচ্ছে বোর্ড প্রসিডিং করা। এই বোর্ড প্রসিডিংটা করবে কারা? এটা করার দায়িত্ব কাদের? ওই যে পার্সেস কমিটি দিয়ে পারচেজ কমিটির দায়িত্ব হচ্ছে বোর্ড প্রসিডিং করা। বোর্ড প্রসিডিংটা কি জিনিস? এটা হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টের মধ্যে হচ্ছে আপনার এই যে বায়োস্টের জেনারেটর কেনার আসলে দরকার আছে, কেন দরকার, এবং জেনারেটর না থাকার কারণে বায়োস্ট আসলে কি প্রবলেম ফেস করতেছে, এই রিজন গুলা দেখায় একটা অনুমোদন নেওয়া হয় ভিসিআর এর কাছ থেকে। এই ডকুমেন্টটাকে বলা হচ্ছে বোর্ড প্রসিডিং। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এবার অনুমোদন পাইলাম। অনুমোদন পাওয়ার পরে পেপারে একটা বিজ্ঞাপন দেওয়া লাগে। ঠিক আছে? পেপারে কি বিজ্ঞাপন দিবেন? ওই যে পেপারে দেখেন না যে অমুক ইউনিভার্সিটি ল্যাবের ইকুইপমেন্ট কিনবে, বা বায়োস ল্যাবের ইকুইপমেন্ট কিনবে, বায়োস 10 তলা বিল্ডিং বানাবে, এই ধরনের যে বিজ্ঞাপনগুলো পেপারে দেওয়া হয় এটাকে বলা হচ্ছে ইনভাইটেশন ফর টেন্ডার বা ইনভাইটেশন ফর প্রপোজালও বলে। আচ্ছা, এই টেন্ডার বিজ্ঞাপন দেখে আগ্রহী কন্ট্রাক্টর বা আগ্রহী সাপ্লায়ার বা আগ্রহী ভেন্ডররা বায়োস্টে আসবে, আমাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করে আমাদের কাছ থেকে কি কিনে নিয়ে যাবে? টাকা দিয়ে স্যার টেন্ডার কিনে নিয়ে যাবে স্যার। টেন্ডার ডকুমেন্ট। কোটেশন কিনবে। কোটেশন বানানটা কনফিউশন আছে আমার। স্যার ইউর পর ও হবে। এটা ও আছে তাই না? ও আছে কোটেশন। তাহলে এই কোটেশনের মধ্যে কি থাকবে? কোটেশনের মধ্যে হচ্ছে একদম টেবিল করে দেয়া থাকবে যে আমার দরকার হচ্ছে জেনারেটর। মনে করেন জেনারেটরের কোন কোম্পানি জেনারেটর, আমি মনে করেন এনার্জি প্যাক থেকে কিনবো জেনারেটর। এনার্জি প্যাক না, আমি এনার্জি প্যাক বলে দিব না। এনার্জি প্যাক তো হচ্ছে একটা সাপ্লায়ার বা ভেন্ডর। আমার জেনারেটরের পাওয়ার কত হইতে হবে, ব্যাকআপ কতক্ষণ দিতে পারবে, এটার ক্যানোপি কি অটো ক্যানোপি হইতে হবে নাকি ম্যানুয়ালি হইতে হবে, স্টার্ট কি অটো স্টার্ট না কারেন্ট চলে গেলে অটোমেটিক স্টার্ট হবে, এই জিনিসগুলো বলে দিয়ে এটা কি মেড ইন চায়না হবে, মেড ইন বাংলাদেশ হবে, না মেড ইন জার্মানি হবে, না মেড ইন ইউএসএ হবে, আমি কোন দেশের চাচ্ছি, সবকিছু বলে দিয়ে আমি হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কোটেশনটা দিয়ে দিব। কোটেশন আমার কাছ থেকে কিনবে কারা? আগ্রহী ভেন্ডর যারা আছে, এনার্জি প্যাক আছে, পাওয়ার প্যাক আছে, তারপর ক্যাট আছে মনে হয় একটা এরকম সাপ্লাই দ্য মেশিনারিজ, এরা হচ্ছে আমার কাছ থেকে কিনে নিয়ে যাবে কোটেশন। এগুলো কিনে নিয়ে যাওয়ার পরে এই কোটেশন ফিল আপ করে এই কোটেশনের সাথে সব কিছু মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোম্পানি তাদের কোয়ালিফিকেশন, তাদের প্রোডাক্টের ম্যানুয়াল, তারা আগে কি কাজ করছে, তাদের ট্রেড লাইসেন্স সবকিছু অ্যাড করে আমার কাছে কি সাবমিট করবে? টেন্ডার প্রপোজাল সাবমিট করবে না? জি স্যার। টেন্ডার প্রপোজাল কোথায় ফালাবে? স্যার বক্সে অথবা অনলাইনে স্যার। অনলাইনে বা বক্সে সাবমিট করবে। এখন বক্সে যে ফালাবে, যে আইসা টেন্ডার ডকুমেন্টটা ফালাই দিয়ে যাবে, তাকে কি বলে? কন্ট্রাক্টর। টেন্ডারার বলে। ঠিক আছে? আর টেন্ডারার যে কোম্পানি থেকে বিলং করে ওই কোম্পানিটাকে বলা হচ্ছে আপনার কন্ট্রাক্টর কোম্পানি বা যাই বলুক না কেন। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে টেন্ডার প্রপোজাল সাবমিট হইলো। টেন্ডার প্রপোজাল সাবমিট হওয়ার পরে এটা নিচে যায় না কেন? আচ্ছা, টেন্ডার প্রপোজাল সাবমিট হইলো। এখন টেন্ডারটা খুলবে কারা বলেন তো? ওপেনিং কমিটি স্যার। টেন্ডার ওপেনিং কমিটি হচ্ছে টেন্ডারটা খুলবে। ওপেনিং কমিটিতে কয়জন মেম্বার থাকতে পারে? 3 জন। মনে করেন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, যেহেতু জেনারেটর আমাদের ইলেকট্রিক্যাল মানে ব্যাপার স্যাপার আছে, তাহলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে একজন লেকচারার ধরলাম আমি। তারপর মনে করেন সিভিল ডিপার্টমেন্ট থেকে একজন লেকচারার, তারপর মনে করেন সিএসসি ডিপার্টমেন্ট থেকে একজন লেকচারার। ঠিক আছে? তাহলে ওপেনিং কমিটি হয়ে গেল। এখন 7 নাম্বার স্টেপ কে? ইভালুয়েশন কমিটি না? এই ইভালুয়েশন কমিটিতে আপনার একজন থাকা লাগবে কোত্থেকে? ইভালুয়েশন কমিটিতে একজন মেম্বার মাস্ট থাকতে হবে কোত্থেকে? টেন্ডার ওপেনিং কমিটি থেকে।
ওপেনিং কমিটি থেকে। যেহেতু কিনতেছি জেনারেটর, তাইলে এখানে আমি কাকে রাখতে পারি? পুলিশ। ট্রিপলির যিনি ছিল ওনাকেই রাখলাম আমি। তারপর মনে করেন বিবিএ থেকে একজন লেকচারার রাখলাম, ইংলিশ থেকে একজন লেকচারার রাখলাম, সরি ইংলিশ থেকে না, কাকে রাখতে হবে? ইভালুয়েশন কমিটিতে দুইজন থাকবে প্রকিউরিং এন্টিটির ভিতরকার মেম্বার, আরেকজন থাকবে প্রকিউরিং এন্টিটির সাথে সম্পর্ক নাই এরকম একজন, স্প্যানিশ স্কুল থেকে একজনকে রাখলাম মনে করেন। টিচার, ঠিক আছে, বোঝা গেছে? কি মাথা কি খারাপ হয়ে যাইতেছে? না স্যার। আমি জাস্ট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজগুলো বলতেছি, যখন মানে আসলেই প্র্যাকটিক্যালি কাজ করতে যাবেন জিনিসগুলো বোঝা যাবে, সমস্যা নেই। আচ্ছা, ইভালুয়েশন কমিটি গেল। এখন আচ্ছা এখানে লিখি, মানে মুছে ফেললে ভুলা যাবেন হয়তো। ইভালুয়েশন কমিটি হওয়ার পরে আপনার ইভালুয়েশন কমিটি কি করলো? ইভালুয়েশন কমিটি হচ্ছে ইভালুয়েট করে কে সবথেকে বেস্ট, এনার্জি প্যাক বেস্ট, পাওয়ার প্যাক বেস্ট নাকি ক্যাট বেস্ট, একটা ডিসিশন নিবে না? ডিসিশনটা নিবে কিসের উপর ভিত্তি করে? কার প্রোডাক্টের কোয়ালিটি কেমন প্লাস কার ফাইন্যান্সিয়াল অফার কেমন। যদি আমাকে 25 লাখ টাকা দিয়ে এনার্জি প্যাক হচ্ছে একটা ইউএস এর প্রোডাক্ট দেয় বা একটা জার্মানির প্রোডাক্ট দেয়, ঠিক আছে, আর যদি আমাকে মনে করেন 24 লাখ টাকা দিয়ে পাওয়ার প্যাক বা ক্যাট একটা চাইনিজ প্রোডাক্ট দেয়, তাহলে আমি কোনটা কিনবো? আপনার কাছে মনে হয় কোনটা কেনা উচিত? 25 টাকা জার্মানি প্রোডাক্ট। অবশ্যই 1 লাখ টাকা কমের জন্য আমি চাইনিজ প্রোডাক্ট নিব না, আমি 25 লাখ টাকা দিয়ে ইউএসএ অথবা জার্মানির প্রোডাক্টটা নিব। মানে এই ক্ষেত্রে হচ্ছে কে কাজটা পাবে এটা হচ্ছে আসলে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল অফারের উপর ভিত্তি করে না, যে আমাকে পাওয়ার প্যাক 24 লাখ টাকা দিছে আমি ওটাই নিয়ে আনিব। কারণ ও কি 24 লাখ টাকা দিয়ে আসলে আমাকে ভালো প্রোডাক্ট দিচ্ছে নাকি খারাপ প্রোডাক্ট দিচ্ছে এটাও যাচাই বাছাই করা হয়। তার মানে টেকনিক্যাল ফিজিবিলিটি প্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্যাপ মানে অফার সবকিছু যাচাই বাছাই করে ফাইনালি কাজটা কাকে দেওয়া হবে ডিসিশন নেওয়া হয়। আচ্ছা, এই ডিসিশনটা নেওয়ার পরে আরেকটা বোর্ড প্রসিডিং করা হয়। ঠিক আছে, আরেকটা বোর্ড প্রসিডিং করা হয়, একটু এটা মুছে ফেলি তাহলে দেখতে সুবিধা হবে। এই বোর্ড প্রসিডিংটা হচ্ছে কাজটা কাকে দেয়া হবে এই অনুমোদনটা নেওয়ার জন্য করা হয়। আপনার যেই যেই কোম্পানিগুলো পার্টিসিপেট করছে টেন্ডার প্রসিডিউরে, সবগুলা কোম্পানির অফার, সবগুলা কোম্পানির টেকনিক্যাল অফার, ফাইন্যান্সিয়াল অফার, সবগুলা জিনিসকে সামারি করে একটা ডকুমেন্ট তৈরি করা হয় যে আমরা সবকিছু যাচাই বাছাই করে দেখছি যে এনার্জি প্যাকের অফার হচ্ছে বেস্ট, তো কাজটা হচ্ছে এনার্জি প্যাকই পাবে। এই ডকুমেন্টটাকে বলে হচ্ছে আরেকটা বোর্ড প্রসিডিং। এই ডকুমেন্টটাতে মানে ফাইনালি সাইন করে কে? ভিজিটর সাইন করে, ফাইনালি অনুমোদন দেয়, ঠিক আছে, যেহেতু ওদের অফারটা বেস্ট তাহলে ওরা কাজটা পাইতে পারে। এরপর হচ্ছে ওদেরকে কাজটা দেয়া হয়, কাজটা দেয়া হয় হচ্ছে আরেকটা ডকুমেন্ট তৈরি করতে হয়, ওটাকে বলে হচ্ছে ওয়ার্ক অর্ডার, অথবা এটাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডও বলে। এই ওয়ার্ক অর্ডারের মধ্যে হচ্ছে আমার জেনারেটর কয় দিনের মধ্যে আমি চাচ্ছি সাপ্লাই, কয় দিনের মধ্যে দিতে হবে, জেনারেটর মানে ইনস্টলমেন্ট কি ওরা করে দিবে, ইনস্টলমেন্টের জন্য আলাদা কোনো টাকা নিবে, এই যে 25 লাখ টাকা বলছে এই 25 লাখ টাকার মধ্যে কি ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড নাকি ভ্যাট ট্যাক্স এক্সক্লুডেড, যদি 1 মাসের মধ্যে সাপ্লাই দিতে না পারে তাহলে ওদেরকে আমরা কত কত টাকা জরিমানা করব, প্রত্যেকটা জিনিস এই ওয়ার্ক অর্ডারের মধ্যে বলা থাকে। বুঝতে পারছেন? তাহলে এই স্টেপগুলা মনে থাকবে? জিজ্ঞেস করলে বলতে পারবেন কোনটার পরে কোন স্টেপ? জি স্যার, থাকবে। একটা দরকার হলে স্ক্রিনশট তুলে রাখেন, কারণ একটু পর আমি এখান থেকে কোশ্চেন করব, ঠিক আছে? একটু দাঁড়ান, ওদেরকে কিছু ডকুমেন্ট দেখাইলে মনে হয় আরো ভালো বুঝতে পারতেন।
সাহা আর সাহা 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 আচ্ছা, তাইলে বলেন তো যে আমাদের পুরা এই প্রকিউরমেন্ট প্রসিডিউরটার প্রথম কাজটা কি বা প্রথম স্টেপটা কি ছিল? পারচেজ কমিটি স্যার। এই পারচেজ কমিটিটা তৈরি কে করবে? জি স্যার, স্যার এই যে তিনজনে মিলে স্যার। প্রসিডিং যেটা ছিল। হ্যাঁ, স্যার কোশ্চেনটা কি ছিল? পারচেজ কমিটিটা কে তৈরি করে দিবে? ওরা বোর্ড কমিটি Register- বোর্ড প্রসিডিং রেজিস্ট্রার আচ্ছা অ্যাডমিন থেকে তৈরি করে দিবে, ঠিক আছে? আচ্ছা, পারচেজ কমিটি হওয়ার পরে তারপরে কাজ কি? বোর্ড প্রসিডিং। বোর্ড বোর্ড প্রসিডিং প্রসিডিং। এই বোর্ড প্রসিডিংটা কেন করে? কোনো জিনিস কিনলে সেটা কি মানে কেনাটা কেন কোনো reason- দরকার? কেন এটা রিজনটা বলে দেয়। রিজনটা দেখে যে অনুমোদনটা তাহলে নেওয়া হয়। দেখেন, লিস্টগুলো পারচেজ কমিটি কিন্তু আমরা টিচাররা করি না, এটা করে কোত্থেকে? এটা করে হচ্ছে রেজিস্ট্রার অফিস। অ্যাডমিন সো পারচেজ কমিটির চিঠি বা পারচেজ কমিটির একটা মানে চিঠি আউট করে, এটাকে বলা হচ্ছে লেটার আউট করা। রেজিস্ট্রার অফিস থেকে হচ্ছে প্রত্যেক ডিপার্টমেন্ট একটা করে চিঠি দিয়ে দেয় যে আমরা একটা জেনারেটর কিনবো, জেনারেটর কেনার জন্য একটা পারচেজ কমিটি করা হইলো, এই কমিটির মেম্বার হচ্ছে অমুক অমুক অমুক, ঠিক আছে? ওই চিঠি পাওয়ার পরে আমরা মানে যারা যারা ওই কমিটিতে আছি আমরা বুঝতে পারি যে আমাদেরকে এবার কি করতে হবে, বোর্ড প্রসিডিং করতে হবে। কেন করতে হবে? যে আমি যে জেনারেটরটা কিনবো এটা কেন কেন দরকার, এই জন্য আমাকে একটা বোর্ড প্রসিডিং করতে হবে। আমি ওই বোর্ড প্রসিডিং এর একটা স্যাম্পল দেখাচ্ছি, দেখেন, দেখতেছেন? দেখতেছেন? জি স্যার, দেখতেছি, এখনো দেখতেছেন না? দেখতেছি স্যার। আমি দেখতেছি না। Board proceedings for identifying the requirement of equipment for making a solid mechanics laboratory at BIOS. মানে বায়োস্ট একটা সলিড মেকানিক্স ল্যাবরেটরি করতে হবে, কি কি ইকুইপমেন্ট কিনতে হবে, কেন কিনতে হবে, ওইটার কারণ দর্শায় আমরা একটা বোর্ড প্রসিডিং করছিলাম, ঠিক আছে? এবং দেখেন এই বোর্ড প্রসিডিংটাতে আমরা রেফারেন্স হিসেবে ইউজ করছি কি? বায়োস্ট লেটার নং 001 একা 30 বোর্ড কমিটি। বোর্ড কমিটি মানে হচ্ছে এই যে পারচেজ কমিটি বা বোর্ড কমিটি হচ্ছে বানায় দেওয়া হয়েছিল, ওই কমিটিটার রেফারেন্স আমরা ইউজ করছি মানে ওইটা করার জন্য। মানে আপনি যে একটা কাজ করতেছেন, আমি যে এই বোর্ড প্রসিডিংটা করতেছি, আমি এটা কেন করতেছি বা এটা করার অর্ডার আমি কেমনে পাইছি, আমাকে একটা রেফারেন্স দিতে হবে না? হবে নাকি হবে না? দিতে হবে। জি স্যার, আমি দিতে কি হবে। রাত্রেবেলা স্বপ্নে দেখছি আমার একটা বোর্ড প্রসিডিং করতে হবে, আমি কইরা ফেলছি এরকম? না স্যার, আমি তো অবশ্যই কারো কাছ থেকে অর্ডারটা পাইছি। আমাকে অর্ডারটা দেওয়া হয়েছে কার মাধ্যমে? ওই যে পারচেজ কমিটি তৈরি করে দেওয়া হয়েছে বা বোর্ড কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, ওইটাই হচ্ছে আমার জন্য অর্ডার যে আমাকে একটা বোর্ড প্রসিডিং করতে হবে। ওই জন্য এই বোর্ড প্রসিডিং এর রেফারেন্স হিসেবে ইউজ হয়েছে কোনটা? ওই পারচেজ কমিটির চিঠির রেফারেন্সটা ইউজ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন অনেক কিছু আছে, আমরা কি কি কিনবো, ইউটিএম মেশিন কিনবো, বেন্ডিং টেস্ট অ্যাপারেটাস, রড কাটার, হাবিজাবি বহুত কিছু লিখছিলাম। দেখেন ইউটিএম মেশিনে কান্ট্রি অফ অরিজিন কোন দেশে কিনবো? চায়না কিনবো, কারণ চাইনিজের দাম কম, জন্য আমরা চাইনিজটা কিনছিলাম। স্পেসিফিকেশন কত, মডেল, টেস্টিং পাওয়ার কত হইতে হবে, মানে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা স্পেসিফিকেশন বলা মানে বলে দিছে, স্যার এটা ঠিক আছে? তারপর হচ্ছে আপনার দেখেন এই এখানে এই এই আপনার পারচেজ কমিটিতে দেখেন 3 জন মেম্বার ছিল, কে কে ছিল? আমি ছিলাম, ট্রিপলি ডিপার্টমেন্ট থেকে একজন লেকচারার ছিল, এই যে রাকিব স্যার ছিল, আর হচ্ছে আপনাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান ওই যে আরমান ভাই যে ছিল আগে, এখন চলে গেছে চুয়েটে, উনি ছিল হচ্ছে আরেকজন মেম্বার। এই 3 জন মেম্বার নিয়ে কি হইলো? এই 3 জন মেম্বার নিয়ে একটা পারচেজ কমিটি তৈরি করে দেওয়া হইলো। এই কমিটি কি করলো? একটা বোর্ড প্রসিডিং বানাইলো, ঠিক আছে? বুঝতে পারছেন? এবং এই বোর্ড প্রসিডিং এ দেখেন কাউন্টার সাইন, এখানে ফার্স্টে সাইন করে হচ্ছে রেজিস্ট্রার স্যার, তারপর সাইন করে হচ্ছে ভিসি স্যার। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটা গেল। আমাদের এবার থার্ড স্টেপটা কি ছিল? Invitation for ইনভাইটেশন ফর tender. টেন্ডার। তার মানে পেপারে একটা টেন্ডার বিজ্ঞাপন দেওয়া লাগবে, তাই না? জি জি স্যার। টেন্ডার বিজ্ঞাপনের ফরম্যাটটা কোন ফোল্ডারে আছে, এখন বুঝতে গেলে টাইম নষ্ট হবে, দাঁড়ান দেখি। ল্যাব স্পেসিফিকেশন এখানে কি আছে? ওই পেপারে যে বিজ্ঞাপন দেখেন আর কি, দরপত্র বিজ্ঞপ্তি। হ্যাঁ, দরপত্র বিজ্ঞপ্তি যেটাকে বলে, হ্যাঁ।
কারণ আমি একটু খুঁজে দেখি আমার আছে বোধহয়। আচ্ছা পাইছি বোধহয়, দাঁড়ান। দেখেন আমরা বোর্ড প্রসিডিং করলাম, বোর্ড প্রসিডিং হচ্ছে ভিসিএস এর অনুমোদন দিল যে ঠিক আছে তোমরা একটা সলিড মেকানিক্স ল্যাবরেটরি তৈরি করতে যাচ্ছ, ওকে তোমাদেরকে অনুমোদন দেওয়া হইলো, তোমরা পেপারে একটা কি দাও, একটা টেন্ডার বিজ্ঞাপন দিয়ে দাও। তারপর আমরা একটা টেন্ডার বিজ্ঞাপন বানাই পেপারে দিয়ে দিলাম। দেখতেছেন জি আসছে। আসছে? জি স্যার। এটা হচ্ছে দরপত্র বিজ্ঞপ্তি, এটা হচ্ছে 2016 সালের ডিসেম্বর মাসের 22 তারিখ দেওয়া হয়েছিল পেপারে। দেখেন একসাথে হচ্ছে 5টা ল্যাবের জন্য দেওয়া হয়েছিল, তার মধ্যে একটা ছিল আমাদের সলিড মেকানিক্স ল্যাবরেটরি যেটা দেখাইলাম, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ল্যাবরেটরি ছিল, ট্রিপলি ডিপার্টমেন্টের একটা ল্যাব ছিল, সিএসসি ডিপার্টমেন্টের আরো দুটো ল্যাব ছিল। আচ্ছা এখন এই যে হচ্ছে আপনার দরপত্র বিজ্ঞপ্তিটা দেখা, এটা দেখার পরে যখন হচ্ছে আপনার আগ্রহী ভেন্ডর বা আগ্রহী সাপ্লায়াররা বায়োসতে আসবে, ওরা আমাদের কাছ থেকে কি কিনবে এটা দেখার পরে? কোটেশন কোটেশন কিনবে। আমরা ওদের কাছ থেকে কোটেশনটা কত টাকায় বিক্রি করব? এখানে স্যার টাকা। 500 টাকা। তার মানে দেখেন প্রত্যেকটা কোটেশনের আলাদা আলাদা দাম বলা আছে 500 টাকা। এটা চাইলে আমি 1000 টাকাও রাখতে পারতাম, 2000 টাকাও রাখতে পারতাম, এটা পুরোপুরি বায়োসের নিজের ইচ্ছা, বায়োস কত টাকা রাখতে যাচ্ছে, ঠিক আছে? এবং এই টাকাটা বায়োসের তহবিলেই জমা হয় আর কি। আচ্ছা বায়োস কোটেশন মানে এখন তাহলে বায়োস বিক্রি করলো ভেন্ডরদের কাছে, কি কোটেশন বিক্রি করলো, বা ভেন্ডররা বা সাপ্লায়াররা আমাদের কাছ থেকে বা কন্ট্রাক্টররা আমাদের কাছ থেকে কোটেশন কিনে নিয়ে গেল, ঠিক আছে? এই ডকুমেন্টটা দেখেন, এখানের মধ্যে বলা আছে যে দরপত্র জমাদানের তারিখ ও সময় 23শে ডিসেম্বর, দরপত্র খোলার সময় 8ই জানুয়ারি। এই 8ই জানুয়ারি 2017 দরপত্র খুলবে কে? কে খুলবে বলেন তো? ওপেনিং ওপেনিং কমিটি খোলার পরে এরপরের কাজ কার? ইভালুয়েশন কমিটির কাজ, তাই না? জি স্যার। আচ্ছা আচ্ছা তাহলে দরপত্র বিজ্ঞাপনও দেখলেন, এবার দেখেন যে যেই কোটেশনটা ওদের কাছে আমরা বিক্রি করছি ওটা দেখতে কিরকম হয়। কি খবর ওর? বস কেন যাইতেছ না তুই? কেন যাইতেছ? চলো যাই। আচ্ছা দেখেন আরেকটা ওয়ার্ড ফাইল দেখতেছেন? জি স্যার। এইটা হচ্ছে আমাদের ওই যে বোর্ড প্রসিডিং এ যেটা বলা ছিল, মানে এখানে আমরা 3টা ইকুইপমেন্ট কিনছিলাম, এই জন্য এখানে 3টে ইকুইপমেন্টের স্পেসিফিকেশন বলা আছে। এখানে জাস্ট এই যে টেবিলটা, এই টেবিলটার সাথে ওরা হচ্ছে ডান দিকে আরেকটা কলাম অ্যাড করে, একটা প্রাইসের কলাম অ্যাড করে এখানে জাস্ট প্রাইস গুলো বসায় ওরা হচ্ছে এই ডকুমেন্টটাই, এটার সাথে হচ্ছে ওদের ট্রেড লাইসেন্স, ওদের এক্সপেরিয়েন্স, ওদের কোম্পানিতে কে কে আছে, বা ওদের মানে কোন প্রোডাক্টের ওয়ারেন্টি কয় বছর, গ্যারান্টি কয় বছর যদি ল্যাবের ইকুইপমেন্ট হয়, বা যদি মানে কন্ট্রাক্টর হয়, যদি বিল্ডিং এর জন্য টেন্ডার সাবমিট করে তাহলে হচ্ছে ওদের কোম্পানিতে কি কি ইকুইপমেন্ট আছে, ট্রেড লাইসেন্স, তারপর হচ্ছে আপনার কোম্পানিতে ইঞ্জিনিয়ার কয়জন, সাইট ইঞ্জিনিয়ার কয়জন, হাবিজাবি এগুলো দিয়ে হচ্ছে ওরা সাবমিট করে, একটা পুরো টেন্ডার সাবমিট করে আর কি। বোঝা গেছে? ওই টেন্ডারটা সাবমিট করার পরে আপনার টেন্ডারটা একটা পার্টিকুলার ডেটে খোলা হয়, ওপেনিং কমিটি খুলে, একটু আগে দেখলেন। ওপেনিং কমিটি খোলার পরে ইভালুয়েট করে কে? ইভালুয়েশন কমিটি ইভালুয়েট করে। ইভালুয়েশন করে তারা হচ্ছে কি করে, একটা ডিসিশনে আসে যে কাজটা আসলে কোন কোম্পানিটা পাবে। ওই কাজটা দেওয়ার জন্য তারা কি করে? আরেকটা বোর্ড প্রসিডিং করে, বললাম না? মনে আছে তারা কি করে? কাজটা কোন কোম্পানিকে দিবে, হ্যাঁ আরেকটা বোর্ড প্রসিডিং করে। ওই বোর্ড প্রসিডিংটা ভিসিএস সিগনেচার করার পরে যে ঠিক আছে আমরা হচ্ছে অমুক, দেখেন বোর্ড প্রসিডিং ফ্রি, এটা মনে হয়, হ্যাঁ দেখেন ইভালুয়েশন কমিটি ইভালুয়েশন করলো, সবচাইতে ভালো ভেন্ডর বা সাপ্লায়ার কি আমাকে বেস্ট অফার দিছে আমি দেখলাম, দেখার পরে দেখেন আরেকটা বোর্ড প্রসিডিং ফর ইস্যুইং অফ ওয়ার্ক অর্ডার ফর পারচেজ অফ ইকুইপমেন্ট অফ সলিড মেকানিক্স ল্যাবরেটরি, মানে কাকে আমরা হচ্ছে কাজটা দিব। দেখেন এখানে হচ্ছে মডেল কোয়ান্টিটি প্রাইস অ্যাজ পার, দেখেন এই প্যারাগ্রাফটা দেখেন যে ইন লাইট উইথ দ্য রেকমেন্ডেশন অ্যাজ স্টেটেড ইন রেফারেন্স বি
the board comment to issue necessary work order in favor of Bismillah Scientific for purchase the following equipment. মানে আমাদের কাছে মনে হয়েছে যে বিসমিল্লাহ সায়েন্টিফিক হচ্ছে সবচেয়ে ভালো কোম্পানি, যারা সবচেয়ে বেস্ট অফার দিছে, তো তাদের কাছ থেকে আমরা নিতে পারি। তো আমাদের এই ইউটিএম মেশিনের দাম কত? 18,85,000 টাকা ছিল, আর বেন্ডিং টেস্ট অ্যাপারেটাসের দাম ছিল 1,50,000 টাকা, যদিও আমরা এটা কিনি নি। বায়োস্টে আমরা কিন্তু এটা কিনি নেই, এটা বাদ দিছিলাম আমরা পরে। আমরা শুধু এটাই কিনছিলাম, এই ইউটিএম মেশিনটাই কিনছিলাম, ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনার ইভালুয়েশন কমিটি বলে দিল, বলে দেওয়ার পর হচ্ছে এখানে আবার ফাইনালি ভিজিটার হচ্ছে অনুমোদন দিবে, ঠিক আছে, যে ওদেরকে কাজটা দেওয়া হবে, ঠিক আছে? এটা গেল আমাদের ওই বোর্ড প্রসিডিং। এইবার লাস্ট স্টেপটা কি? ওয়ার্ক অর্ডার। ও ওয়ার্ক অর্ডার। হ্যাঁ, এবার দেখেন ওয়ার্ক অর্ডারের চেহারা কিরকম হয়। দেখতেছেন? এটা হচ্ছে ওয়ার্ক অর্ডার ফর সাপ্লাই অফ ইকুইপমেন্ট ফর এসএমএল ল্যাব এট বায়োস, ঠিক আছে? ইস্যুড ফ্রম, মানে কে ইস্যু করতেছে? এটা বায়োস ইস্যু করতেছে। ইস্যুড টু, কাকে ইস্যু করতেছে? বিসমিল্লাহ সায়েন্টিফিক, ওদের ঠিকানা ঠিকানা লেখা আছে এখানে। দেখেন আমরা দুটো জিনিস কিনবো বলছি, ঠিক আছে? ডেট অফ ডেলিভারি এট বায়োস 4 উইকস ফ্রম 10th ফেব্রুয়ারি, মানে 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ আমরা হচ্ছে এই ওয়ার্ক অর্ডারটা দিছি, এবং আমরা বলে দিছি যে ওয়ার্ক অর্ডারটা দেওয়ার পরে আমরা ওদেরকে টাইম দিছিলাম কয় সপ্তাহ? 3 সপ্তাহ 4 সপ্তাহ, ঠিক আছে? 4 সপ্তাহের মধ্যে ওদেরকে দিতে হবে। আচ্ছা, এবার দেখেন দ্য মোড অফ পেমেন্ট, মানে হচ্ছে ওদেরকে আমরা টাকাটা কিভাবে দিব এটাও হচ্ছে বলে দেওয়া থাকে। 90% পেমেন্ট আফটার ডেলিভারি এট বায়োস এন্ড ইনস্টলেশন, মানে ওরা যখন ওদের ইকুইপমেন্টটা আমাদের বায়োসতে এসে সাপ্লাই দিবে প্লাস একদম ফিটিং টিটিং করে কমপ্লিট করবে, তখন ওরা এই 20,35,000 টাকার কত পার্সেন্ট পাবে? 90%। 90% পাবে। আরো 10% টাকা কিন্তু এখনো পায় নাই, পাইছে? আচ্ছা, 10% অফ সিকিউরিটি ডিপোজিট আফটার 1 ইয়ার, তাহলে বাকি 10% কখন পাবে? 1 বছর পরে। 1 বছর হচ্ছে আমি দেখবো যে ওদের ইকুইপমেন্ট আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা। যদি ঠিকমতো কাজ করে তাহলে 1 বছর পরে 10% সিকিউরিটি, এটাকে বলা হচ্ছে সিকিউরিটি মানি বলে। এই 10% সিকিউরিটি মানি বা জামানত বলে, জামানত, ঠিক আছে? এটা ওরা নিয়ে যাবে। আচ্ছা দেখেন, ভ্যাট এন্ড ট্যাক্স ইনক্লুডেড ইন দিস প্রাইস, দেখছেন? খেয়াল করছেন? জি স্যার। সবসময় মনে রাখবেন, আপনার সাথে আপনি যদি কারো কাছ থেকে কোনো জিনিস কিনেন, আপনি যদি কোনো ল্যাবের ইকুইপমেন্ট কিনেন কোনো সাপ্লায়ারের কাছ থেকে, আপনার সাথে সবচেয়ে বড় 2 নম্বর এটা হইতে পারে এই জায়গাতে ভ্যাট ট্যাক্স। ভ্যাট ট্যাক্স ইনক্লুডেড না এক্সক্লুডেড, এই কথাটা যদি আপনি ওয়ার্ক অর্ডারের মধ্যে বলে না দেন, বা এই ব্যাপারটা নিয়ে যদি আপনার সাথে সাপ্লায়ারের কথাবার্তা না হয়, তাহলে সাপ্লায়ার বলবে ভ্যাট ট্যাক্স এক্সক্লুডেড, আপনি বলবেন ইনক্লুডেড, তখন সাপ্লায়ার বলবে আপনি তো বলেন নাই ভাই ইনক্লুডেড। এটার মানে হচ্ছে সাপ্লায়ার চায়না থেকে যে আমাদেরকে ইউটিএম মেশিনটা আইনা দিবে, তার কাছে তো নাই, সেটা আনবে কোথা থেকে? চায়না থেকে। সেটা চায়না থেকে এক্সপোর্ট করবে। তো চায়না থেকে এক্সপোর্ট করার সময় যদি চায়না থেকে ওই প্রোডাক্টটা আনতে তার 18 লাখ টাকা লাগে, একটা ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না বাংলাদেশ সরকারকে কাস্টমসে? জি স্যার, দেওয়া লাগবে। এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রত্যেক বছর প্রচুর পরিমাণে গরু আসে চোরাই পথে, দেখছেন কেমনে গরুগুলো আসে? জি স্যার। কেমনে আসে? কাঁটাতারের উপর দিয়ে। কাঁটাতারের উপর দিয়ে আসে, তারপরে হচ্ছে মানে কলা গাছের মধ্যে গরুরে বাইন্দা, গরুর শুধু মাথাটা পানির উপরে থাকে, নদীতে ভাসায় দেয়। দেখছেন কখনো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ইউটিউবে দেখেন যেরকম কলা গাছের ডালের মধ্যে গরুর মাথা বাইদা জাস্ট ভাসায় দেয়, গরুর পুরো বডি থাকে পানির নিচে, শুধু মাথাটা থাকে পানির উপরে। এগুলো তো হচ্ছে আপনার ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়, কাস্টমস ফাঁকি দিয়ে আসতেছে। বাট যদি প্রপার চ্যানেলে আসে তাহলে কি কাস্টমস একটা ভ্যাট ট্যাক্স দেওয়া লাগবে না? জি স্যার, দেওয়া লাগবে। এখন এই ভ্যাট ট্যাক্স যদি এক্সক্লুডেড হয়, তাহলে আপনাকে ওই সাপ্লায়ার বলবে কি, ভাই আমার তো এটা আনতেই লাগছে 18 লাখ টাকা, আপনি আমার 18 লাখ টাকা দেন প্লাস ভ্যাট ট্যাক্স দেন, মানে ভ্যাট ট্যাক্সটা আপনার উপর চাপাই দিবে। বাট আপনি যদি আগেই বলে দেন যে আমি তোমাকে 18 লাখ টাকা দিব, এটার মধ্যেই ভ্যাট ট্যাক্স, আমি তোমাকে ভ্যাট ট্যাক্সের জন্য অতিরিক্ত টাকা দিতে পারবো না, তাইলে এবার ভ্যাট ট্যাক্সের জন্য 2 লাখ টাকা লাগবে না, 3 লাখ টাকা লাগবে না, 50,000 টাকা লাগবে, এটা কিন্তু আপনার হেডেক না, এটা কার হেডেক? এটা ওই সাপ্লায়ারের হেডেক। সে এবার যত টাকা দিয়ে এটা কাস্টমস থেকে ছুটে আনতে পারে। বাট আপনি যদি এই ভ্যাট ট্যাক্সটাকে ইনক্লুডেড না করে এক্সক্লুডেড করে দেন, তাহলে আপনি একটা বিশাল ধরা খেয়ে যাবেন। এই ভ্যাট ট্যাক্সের টাকা সাপ্লায়ার আপনার কাছ থেকে অতিরিক্ত চাবে তখন। বুঝতে পারছেন? বুঝা গেছে?
জি স্যার জি স্যার আপনারা যখন কাজ করবেন সবসময় চেষ্টা করবেন কি ব্যাড টেক্সটটাকে কি করবেন, ইনক্লুড করবেন না এক্সক্লুড করবেন, স্যার ইনক্লুড করে দেবো স্যার ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন এখানে আরো কিছু শর্ত বলা আছে। অ্যাজ পার ইউর অফার ইউ উইল প্রোভাইড ওয়ারেন্টি অফ 2 ইয়ার্স ফর এভরি ইকুইপমেন্ট। মানে হচ্ছে প্রত্যেকটা ইকুইপমেন্টের জন্য 2 বছরের ওয়ারেন্টি দেওয়া লাগবে, আমরা বলে দিছিলাম। কোম্পানি বলে কি যে না আমরা 6 মাসের ওয়ারেন্টি দিব, 6 মাস পরে যদি আমার ইকুইপমেন্ট নষ্ট হয় তাহলে সাপ্লায়ারের কোনো দায়ভার নাই। বাট আপনি যদি ওয়ারেন্টি পিরিয়ডটা বাড়া নিতে পারেন, যদি আপনার 6 মাস বা 1 বছর পরে ওই ইকুইপমেন্টটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ওই সাপ্লায়ার বাধ্য আপনাকে ফ্রি আইসা ঠিক করে দিতে। কেন বা বাধ্য বলেন তো, মানে আপনি তারে বাধ্য কেমনে করছেন একটু বলেন, বলতে পারলে বুঝবো যে আপনারা আসলেই ভালো বুঝতেছেন। আমি কিভাবে বাধ্য করছি একটু বলেন তো। আমি তার 10% সিকিউরিটি 10% সিকিউরিটি মানে আটকায় রাখছি না, জি স্যার জি স্যার সে যদি আইসা আমারে ফ্রি ঠিক না করে দেওয়া যায় হ্যাঁ 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 আমি অন্য জায়গা থেকে লোক আনায় ঠিক করব, প্লাস তার 10% সিকিউরিটি মানে আমি দিব না, আটকায় রাখবো। বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে সব মানে খারাপ বা কিভাবে আসলে প্রফেশনালি ডিল করতে হয় আর কি। যাই হোক, আশা করি আপনাদের স্যার এখানে 3A মানে কি স্যার? 3A মানে কোথায় স্যার ওইখানে স্যার as per your offer you will provide 3A এটা 2 ইনটু ইয়ার মানে 2 বছর। স্যার এটা না স্যার 3A নিচে লাস্টে 3 এ আচ্ছা আস্তে আস্তে আসি ঠিক আছে। আর এতেই ও মানে as per 3A দেখেন এখানে 3 নাম্বার ওয়ার্ক স্টেটমেন্ট as per 3A। আচ্ছা এখানে কি বলা ছিল কিছু, also refer to the specification as quoted in your offer। আচ্ছা এই 3A হচ্ছে একটা রেফারেন্স দেয়া হয়েছে ঠিক আছে। সম্ভবত আপনার ওরা আমাদেরকে যেই ডকুমেন্টটা সাপ্লাই দিছিল, every equipment supplied as per 3A warranted as per 3A as per your offer you। আচ্ছা ঠিক আছে দেখেন এখানে 3 নাম্বার পয়েন্ট কোনটা, এটা আমাদের 3 নাম্বার পয়েন্ট না? জি স্যার হ্যাঁ এই 3 নাম্বার পয়েন্টে এখানে এবিসিডি নাই, এটা মনে একটু ভুল হয়েছে, এখানে এবিসিডি থাকার কথা ছিল। 3 নাম্বার পয়েন্টে যে ইকুইপমেন্ট গুলোর কথা আমরা বলছি ওই ইকুইপমেন্ট গুলোর প্রত্যেকটার জন্য আমাকে 2 বছর করে মানে ওয়ারেন্টি দেওয়া লাগবে, এটাই বলা আছে দেখেন। রেফারেন্সটা দিছে স্যার হ্যাঁ মানে as per your offer you will provide warranty for every equipment। এখন কোন ইকুইপমেন্ট বুঝ মানে এখানে কোন ইকুইপমেন্টের কথা, আমি তো এখানে ইকুইপমেন্ট গুলো লিখতে গেলে আবার জিনিসটা বড় হয়ে যাবে, ওই জন্য জাস্ট রেফারেন্স 3A মানে 3 নাম্বার প্যারাগ্রাফে যেই পয়েন্ট গুলোর কথা বা যে ইকুইপমেন্টের গুলোর কথা বলা আছে ওই ইকুইপমেন্ট গুলোর প্রত্যেকটার জন্য আমাকে 2 বছর করে ওয়ারেন্টি দেওয়া লাগবে ঠিক আছে। তারপর দেখেন 10 into years warranty for service and repair on completion of clause 10A at a cost acceptable to both parties a separate MOU may be carried out upon mutual consent। মানে হচ্ছে 2 বছর পর্যন্ত যদি নষ্ট হয় তাহলে তো ওই সাপ্লায়ার নিজের টাকায় আমাদের ঠিক করে দিবে, তাই না? জি স্যার জি স্যার কিন্তু এখানে কিন্তু আমার কোনো টাকা খরচ করতে হচ্ছে না, কিন্তু যদি এরপরে মানে তৃতীয় বছর বা চতুর্থ বছর বা পঞ্চম বছর মানে এরকম 10 বছর পর্যন্ত যদি নষ্ট হয় তাহলে ওই সাপ্লায়ারকে আমি ফোন দিব, সাপ্লায়ার আমারে বলবে ঠিক আছে ঠিক করে দেওয়া যাবে বাট এত টাকা লাগবে, সে একটা টাকা নিবে আমরা ঠিক করে দিবে, সে আমাকে একটা সার্ভিস দিবে ঠিক আছে। এটা হচ্ছে কি আফটার ওয়ার্ক সার্ভিস প্রোভাইড করবে আর কি, এটাই বলা আছে এখানে। তারপর ইনস্টলেশন অফ দ্য ইকুইপমেন্ট এট বায়োস ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন বাই বিসমিল্লাহ সায়েন্টিফিক মানে হচ্ছে ওরা নিজেরা আমাদেরকে প্রত্যেকটা ইকুইপমেন্ট এখানে ফিটিং করে দিবে, ইনস্টল করে দিবে, এবং এই যে ঢাকা থেকে ইকুইপমেন্ট গুলা কুমিল্লা আসবে এই ট্রান্সপোর্টেশন কস্ট বিয়ার করবে কে? ওরা স্যার ওরাই বিয়ার করবে। যেমন ট্রাক ভাড়া বা পিকআপ ভাড়া এগুলো কিন্তু আমরা দিব না, এগুলো ওরাই দিবে। তারপর ট্রেনিং অফ বায়োস পার্সোনাল টু বি অর্গানাইজড বাই বিসমিল্লাহ ফর এ পিরিয়ড অফ 5 to 7 days অন এ কমপ্লিশন অফ ইনস্টলমেন্ট অফ দ্য ইকুইপমেন্ট। মানে হচ্ছে একটা ইউটিএম মেশিন আমাদেরকে দিয়ে গেলে তো আমরা বুঝবো না, আমরা কি প্রথমে দেখে এটা চালাতে পারবো? আমরা জানি এটার থেকে কি কি ডাটা বা রিডিং আমরা পাচ্ছি, কিন্তু মেশিনটা কিভাবে অপারেট করতে হয় এটা তো আমাদেরকে শিখাইতে হবে। বিসমিল্লাহ সায়েন্টিফিক ওদের লোক দিয়ে 5 থেকে 7 দিনের একটা ট্রেনিং সেশন অর্গানাইজ করতে হবে, আমাদেরকে দেখাই দিতে হবে যেটা আমরা কিভাবে চালাবো। এবং এটাও কিন্তু ওই যত টাকা দিয়ে আমি কিনতেছি তার মধ্যে, নাহলে ওরা আবার বলবে কি যে আমরা আপনাদেরকে এক সপ্তাহ ট্রেনিং দিব তার জন্য টাকা দেন অতিরিক্ত,
এরকম টাকা চাইতেই পারে। এই জিনিসগুলো হচ্ছে আমাকে বলে দিতে হবে যে কি কি চাচ্ছি আমি এই অফারের মধ্যে, ঠিক আছে? তারপর আর দেখেন এই অফারগুলো যদি মানতে না চায়, তাহলে ওরা কাজ পাবে না, ওদেরকে আমরা কাজ দিব না। আমি তো ওয়ার্ক অর্ডারের মধ্যে বলেই দিচ্ছি যে আমার কি কি দরকার। যদি ওরা না মানে তাহলে ওয়ার্ক অর্ডার ক্যান্সেল হবে। অন্য কোম্পানি, যে কোম্পানি আমাদের শর্ত মাইনা কাজ করতে পারবে ওই কোম্পানি কাজ পাবে। বোঝা গেছে? জি স্যার। এখানে জাস্ট অ্যাকশন মানে হচ্ছে এই ওয়ার্ক অর্ডারটা দেখে এটার মানে এই কাজটা কমপ্লিট কারা করবে, তারা হচ্ছে অ্যাকশনে আর কি, ঠিক আছে? এক্সটার্নাল মানে হচ্ছে বায়োস্টের বাইরের অ্যাকশনটা কাদের, বিসমিল্লাহ সায়েন্টিফিক যেহেতু ওরা সাপ্লাই দিবে। আর ইন্টারনাল হচ্ছে বায়োস্টের ভিতরে ট্রেজারার অফিস, কারণ ট্রেজারার অফিস টাকা পয়সার ব্যাপারগুলো দেখবে। আর ডিপার্টমেন্টাল সিভিল ডিপার্টমেন্ট, কারণ তারা হচ্ছে এটা কিনতেছে, ঠিক আছে? আর ইনফরমেশন মানে এই পুরো জিনিসটা কাকে ইনফর্ম করতেছে, আমরা বিসিআরকে ইনফর্ম করতে হয়। তো এই জন্য অ্যাকশনে হচ্ছে দেখেন তিনটা পার্ট। এক্সটার্নাল পার্ট হচ্ছে যারা বায়োস্টের বাইরে থেকে কাজটা করতেছে, ইন্টারনাল পার্ট হচ্ছে যারা বায়োস্টের ভিতরে থেকে কাজটা করতেছে, আর ইনফরমেশন হচ্ছে ভিসি স্যার, যেহেতু উনি সবকিছু জানতে হবে ওনার, ঠিক আছে? এই হচ্ছে একটা ওয়ার্ক অর্ডারের স্যাম্পল। বোঝা গেছে? তাইলে আশা করি পুরা প্রকিউরমেন্ট প্রসিডিউর মোটামুটি একটু হইলেও আইডিয়া হয়েছে আপনাদের, হয়েছে না? আর যদি আটকায় যান তাহলে হচ্ছে এই যে পিপিআর এর যে সফট কপিটা, এটা হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন 2006 সালে ফার্স্ট পিপিআর মনে হয় পাবলিশ হয়েছিল। এরপর 2008 সালে আরেকটা কারেক্টেড কপি পাবলিশ হয়েছে, 2009 সালেও আবার মনে কারেকশন করছে। প্রত্যেক বছরই মনে কারেকশন হয়। তো আপনারা মানে গুগলে সার্চ দিলেও এটা সফট কপি পাবেন। বায়োস্টের লাইব্রেরিতে এটার হার্ড কপি আছে, দোকানেও কিনতে পারবেন। পিপিআর এর দাম কিন্তু বেশি না, দাম মনে হয় স্যার এটা আমাদেরকে সাবমিশন দিছিল, দুইটাই দিছিল। তাহলে তো আপনাদের কাছে আছেই। তো জি যদি স্যার। আটকায় যান এরকম মানে কোনো প্রকিউরমেন্টের কাজ করতে গেলে পিপিআরটা একটু পড়লেই বুঝতে পারবেন যে কিভাবে কি করতে হবে। আপনাদের পরীক্ষার জন্য জাস্ট বেশি কিছু না, জাস্ট এই ফরম্যাটগুলো দেখাইলাম। একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে ফরম্যাট দেখাইছি কিসের, দুইটা বোর্ড প্রসিডিং দেখাইছি ফরম্যাট, একটা টেন্ডারের ফরম্যাট দেখাইছি, আর হচ্ছে একটা ওয়ার্ক অর্ডারের ফরম্যাট দেখাইছি। চারটা জিনিসের ফরম্যাট দেখাইছি না? ফার্স্টে হচ্ছে পারচেজ কমিটি কেন কিনতে হবে, প্রথম যে বোর্ড প্রসিডিংটা করে ওটার একটা ফরম্যাট দেখাইছি না? তারপরে হচ্ছে ইভালুয়েশন কমিটি ইভালুয়েশন করার পরে কোন কোম্পানিকে কাজটা দিবে ওটার জন্য একটা বোর্ড প্রসিডিং করে, ওটার একটা ফরম্যাট দেখাইছি। দুইটা বোর্ড প্রসিডিং গেল। পেপারে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় ওটার একটা টেন্ডার ডকুমেন্ট, একটা টেন্ডারের একটা বিজ্ঞাপনের একটা ফরম্যাট দেখাইছি, তিনটা ডকুমেন্ট গেল। আর 4 নাম্বার হচ্ছে ওয়ার্ক অর্ডারের একটা ফরম্যাট দেখাইছি, চারটা ডকুমেন্ট গেল। আপনাদেরকে এই চারটা ডকুমেন্টও আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব। এই চারটা ডকুমেন্টের ফরম্যাট আপনাদেরকে দেখে বুঝতে হবে, নিজেরা দেখবেন। এবং আমি হয়তো পরীক্ষাতে বলতে পারি যে বায়োস্ট একটা এরকম বিল্ডিং বানাবে বা একটা এরকম ল্যাবরেটরি বানাবে, একটা বোর্ড প্রসিডিং তৈরি করবে। এবং কোন বোর্ড প্রসিডিং তৈরি করবেন, মানে পারচেজ কমিটি যেটা তৈরি করছিল ওইটা, ইভালুয়েশন কমিটি যেটা তৈরি করছিল ওইটা, পেপারে যে বিজ্ঞাপনটা ছিল ওই বিজ্ঞাপনটা তৈরি করবেন নাকি ওয়ার্ক অর্ডার তৈরি করবেন, এরকম বলে দিব। এই ফরম্যাট অনুযায়ী তৈরি করতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। পরীক্ষাতে একটা কোশ্চেন থাকতে পারে এখান থেকে, এই চারটা ডকুমেন্ট থেকে। সো ডকুমেন্টগুলো আমি গুগল ড্রাইভে আপলোড করে দিব, ডাউনলোড করে দেখে নিয়েন। আর আমাদের ক্লাস মোটামুটি শেষ, মানে আমাদের ক্লাস না, আমাদের হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস সিলেবাস শেষ। আর ক্লাস নিব না, জাস্ট হচ্ছে হয়তো কি কি পড়তে হবে না পড়তে হবে এগুলো গোছায় মানে ফেসবুকে আপলোড করে দিব বা পোস্ট দিয়ে দিব যে কি পড়তে হবে না পড়তে হবে। আমরা টোটাল ক্লাস করছি কয়টা? 21টা। আমি হচ্ছে 21টা ক্লাসের ভিডিও আজকে হোক কালকে হোক বা পরশু হোক 2-3 দিন লাগায় আস্তে আস্তে আপলোড করে দিব, কারণ যেহেতু অনেকগুলো ভিডিও একদিন আপলোড করতে গেলে টাইম লাগবে আমাদের। তাহলে টোটাল সিলেবাসের টোটাল কোশ্চেন কয়টা? 46টা। 46টা। লক্ষ লক্ষ 47 নাম্বার হচ্ছে বোর্ড প্রসিডিং, for identifying of the requirement, মানে কেন আমার কিনতে হবে এইটা দেখায় বা এইটা মানে বুঝায় আমি যে বোর্ড প্রসিডিংটা করতে হয়। এই বোর্ড প্রসিডিংটা 48 নাম্বার বোর্ড প্রসিডিং। 48 নাম্বার কি? স্যার এগুলো পড়লে কি হয়ে যাবে নাকি, মানে 48টা? হ্যাঁ হ্যাঁ 48টা বললেই হয়ে যাবে। 48টা হচ্ছে বোর্ড প্রসিডিং ফর giving
ওয়ার্ক অর্ডার মানে আমি কোন কোম্পানির কাজটা দিব এটার জন্য যে বোর্ড প্রসিডিংটা করা হয় এটা হচ্ছে বোর্ড প্রসিডিং ফর গিভিং ওয়ার্ক অর্ডার। ঠিক আছে, 49 নাম্বার কোশ্চেন হচ্ছে টেন্ডার অ্যাডভার্টাইজমেন্ট ইন ডেইলি নিউজ পেপার। পেপারে যে বিজ্ঞাপনটা দেওয়া হয়, ঠিক আছে। আর 50 নাম্বার কোশ্চেন হচ্ছে ওয়ার্ক অর্ডার। কে? আরে বাপরে, আমি আমজাদ আমি। আচ্ছা বোঝা গেছে। তাহলে আমাদের সিলেবাসে টোটাল কয়টা কোশ্চেন? 50 স্যার। 50টা কোশ্চেন। আমাদের কি মানে অনলাইনে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, আপনাদের অনলাইনে পরীক্ষার সম্ভাবনা আছে। এটা হয়তো আর এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরেই জানতে পারবেন। এটা নিয়ে এখনো আমরা ইউজিসি তে কথাবার্তা বলতেছি, যদি ইউজিসি পারমিশন দেয় তাহলে অনলাইনে পরীক্ষা নিয়ে নিই। স্যার এক্সামের মাঝখানে যদি কারেন্ট চলে যায় তাহলে সে কি করবে? যেন না যায় ওই ব্যবস্থা আপনার রাখতে হবে। আপনার পর্যাপ্ত পরিমাণ ওয়াইফাই বা ডাটা আপনার আগের থেকে প্রিপেয়ার রাখতে হবে এবং ল্যাপটপে ফুল চার্জ দিয়ে বসতে হবে। স্যার এগুলো অনলাইন তো ল্যাপটপে কিভাবে ডাটা করে রাখবো? আরে ভাই, মোবাইলে ডাটা কিনা হটস্পট অন করে ইউজ করবেন। স্যার মনে করেন যে অনেক সময় দেখা যাচ্ছে ক্লাস ঠিক মতো করতে পারি না স্যার। মানে আমি স্যার ডাটা দিয়ে ক্লাস করতে গেলে স্যার মানে হ্যাঁ হয় না স্যার। মানে আমার কথা ক্লিয়ার থাকে না। আমি মানে হ্যাঁ, নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে। যে অবস্থা। এক্ষেত্রে হচ্ছে কনসালটেন্ট হিসেবে লুবনাকে নিয়োগ দিবেন। ও কোন প্যাকটা ইউজ করবে জিজ্ঞেস করবেন, ওর কাছ থেকে হচ্ছে ইন্টেলেকচুয়াল সাজেশন নেবেন। স্যার এখানে স্যার লুবনা স্যার ক্লাসই নাই। ও তো করে মাঝে মধ্যে, ডাটা ইউজ করে ক্লাস করে না। নেটওয়ার্কের সমস্যা থাকে অনেক সিম জায়গায়, তো আর এক না। এখন আর সব জায়গায় তো স্যার নেটওয়ার্ক এখন একরকম। কথা হচ্ছে যদি অনলাইনে ক্লাস নিলে আসলে পরীক্ষা নিলে স্যার এগুলো স্যার সঠিকভাবে মূল্যায়ন হবে না। এখন যদি ইউজিসি পারমিশন দেয় তাহলে হয়তো পরীক্ষা হইতে পারে। আমি আমার দায়িত্ব শেষ করলাম, আমি হচ্ছে প্রফেশনাল প্র্যাকটিস মোটামুটি সিলেবাস শেষ করলাম, 50টা কোশ্চেন। আমি স্লাইড টাইড যা আছে কোশ্চেন কি কি পড়তে হবে সব এগুলো গোছাই দিব। যদি পরীক্ষা হয়, পরীক্ষা হবে নাকি হবে না এটা এখনো ফাইনাল ডিসিশন না, বাট আমরা চেষ্টা করতেছি পরীক্ষা নেওয়ার জন্য। ইউজিসি তে কথাবার্তা হচ্ছে, যদি ইউজিসি পারমিশন দেয় তাহলে পরীক্ষা হবে, ঠিক আছে। এবং পরীক্ষা হলে আপনাদের জন্য ভালো। যদি পরীক্ষা না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আটকায় থাকবেন, কারণ বাকি সেমিস্টার গুলা হয়তো পরীক্ষা না দিয়ে নেক্সট সেমিস্টারে উঠে যাবে, ঠিক আছে। ওরা হচ্ছে এখন যারা মনে করেন 4-1 এ আছে, ওরা 4-2 তে প্রমোশন পেয়ে যাবে, ওরা 4-2 ক্লাস শুরু করে দিবে, পরে সিচুয়েশন নরমাল হইলে 4-1 4-2 ওদের সবগুলো পরীক্ষা একসাথে দেওয়া হবে। আপনাদের কি হবে? আপনারা তো আটকায় থাকবেন, আপনারা কি করবেন? মানে প্রবলেম তো আপনাদেরই বেশি, তাই না? একটু চিন্তা করে দেখেন তো, চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, বাসায় বসে থাকা লাগবে, কি করবেন? স্যার ওইটা তো একটা ফ্যাক্ট। আর তাছাড়া স্যার মানে আমাদের মেইন সমস্যা কিন্তু স্যার হ্যাঁ। নেটওয়ার্কের প্রবলেম স্যার। নেটওয়ার্ক প্রবলেম যদি ইস্যু না এখন হতো। একটু ওয়েট করেন, দেখেন ফাইনাল ডিসিশনটা কি হয়। যদি মানে পরীক্ষা হয় সেই ক্ষেত্রে হয়তো নেটওয়ার্কের ব্যবস্থা মানে আপনি তখন নিজেই বুঝতে পারবেন আসলে কোন সিম ইউজ করলে বা কোন প্যাকেজটা ইউজ করলে আপনার প্রবলেম হচ্ছে না। এটা মানে স্বাভাবিক, বিপদে বললে আপনি নিজেই বুঝতে পারবেন। স্যার হলে তো বোধহয় মিনিমাম 2 মাস লাগবে। মিনিমাম স্যার মিনিমাম 2 ঘন্টা? 2 মাস লাগবে না আরো? 2 মাস না না 2 মাস না স্যার না আরো 2 না, মাস। এত সময় লাগবে না। হইলে হয়তো 1 মাসের মধ্যেই মানে আপনাদেরকে হয়তো নেক্সট উইক বা তারপরের উইক জানাই দেওয়া হবে যে পরীক্ষা হবে নাকি হবে না। আর হইলেও অ্যাটলিস্ট প্রিপারেশন নেওয়ার জন্য 1 মাস টাইম দিবে, টেনশন করেন না। আল্লাহ, ইউজিসির উপর ঠাড়া পড়ে যাবে। ইউজিসির উপর ঠাড়া পড়ুক। ইউজিসি অনুমোদন দেবে স্যার, কারণ স্যার বিভিন্ন ডিওপি এমআইএসটি এগুলো তো স্যার পরীক্ষা নিচ্ছি। হ্যাঁ মানে এখন এটা আসলে ইউজিসি অনুমোদন দিলে পরীক্ষা হবে। আর হইলে তো আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে, কারণ সিলেবাস তো কম মানে আমি কিন্তু প্রফেশনাল প্র্যাকটিসে ছিল কোশ্চেন 65টা, ওইখান থেকে কোশ্চেন কম হয় 50টাতে নিয়ে আসছি। স্যার 20-25টা নিয়ে আসতে পারবেন। স্যার এখনো কোনোদিন একটা স্লাইড ওগুলো দেখিনি, তাহলে কেমনে পরীক্ষা দেবো স্যার অনলাইনে? পরীক্ষা হইলে ঠিকই দেখবেন, পরীক্ষা হইতেছে না দেখে আপনি দেখতেছেন না, আপনি ফাঁকি দিতেছেন। তাও ঠিক। আচ্ছা টেনশন করেন না, ইনশাআল্লাহ পরীক্ষা দিতে পারবেন, কারণ অনলাইনে পরীক্ষা হইলে কোশ্চেনের প্যাটার্ন অনেক ইজি হবে। এমসিকিউ, শর্ট কোশ্চেন এটাই বের হবে, তো বড় বড় কোশ্চেন মুখস্থ করতে হবে না। একটু দাঁড়ান। তাহলে স্যার ম্যাথে যেগুলো ইয়ে আছে এগুলো কি হবে? এগুলো হয়তো আপনার ছোট ছোট ক্যালকুলেশন দিয়ে এমসিকিউ দিবে। আচ্ছা রোল নাম্বার 1। স্যার প্লিজ স্যার
হ্যাঁ বলেন বলেন। স্যার কোশ্চেন করেন না প্লিজ আচ্ছা রোল নাম্বার 1 স্যার রিকোয়েস্ট মুস্তাফিজুর রহমান। আজকে লাস্ট ক্লাস স্যার আজকে একদিন মুস্তাফিজ আছেন? ওকে স্যার আছে? না স্যার ছিল না স্যার আজকে। আচ্ছা রোল নাম্বার 2 কনিকা আছেন? স্যার রোল নাম্বার 3 আরিফ আছেন? জি স্যার। রোল নাম্বার 6 আসিফ আছেন? ইয়েস স্যার। রোল নাম্বার 9 নদী আছেন? 10 শহীদ। স্যার আমি তো কালকে কেন স্যার কালকে হচ্ছে কালকে আপনি স্যার কেন যখন কোশ্চেন করছিলেন তখন ছিলেন না। কালকেরটা যদি আপনি প্রেজেন্ট বানাইতে চান একটা কোশ্চেনের আনসার দেন খালি। স্যার মানে লাস্ট দিন স্যার এত প্যারা না দিই একটা কোশ্চেন করব খালি, একটা কোশ্চেন করব, প্যারা দিচ্ছি না, একটা কোশ্চেন করব খালি। স্যার আমার নাম কি জিজ্ঞাসা করেন স্যার টেন্ডার ইভালুয়েশন কমিটিতে মানে হ্যাঁ টেন্ডার ওপেনিং কমিটিতে আর টেন্ডার ইভালুয়েশন কমিটিতে কি হইতে হবে? একটা জিনিস হইতে হয়, কি হইতে হয়? মানে ওপেনিং কমিটি যেটা আছে ওইটা হচ্ছে টেন্ডার খোলাটা আর কি স্যার আর হ্যাঁ। ইভালুয়েটিং কমিটির মধ্যে স্যার তো মানে ইভালুয়েশন টোটাল কমিটিতে আপনি জিনিসটা যেই ব্যাখ্যা মেম্বারগুলো করা থাকবে তিনজন মেম্বারের মধ্যে হ্যাঁ। দুজন মেম্বারের দুইটা ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো বলেন। মানে একটা একজন স্যার হইতে হবে কোত্থেকে? প্রকিউরিং এন্টিটির মধ্যে কি জানি এখানে ওখান থেকে দুইটা থাকবে একজন মানে একদম স্যার আমি জানি না পুলিশ এর ঠিকই তো বলতেছিলেন, বলেন। আরেকজন স্যার মানে ওখানে থাকবে না আরেকজন হচ্ছে অন্তর্ভুক্ত না প্রতিনিধি থেকে বাইরে থেকে থাকবে। আর দুজন অন্তর্ভুক্ত বলে আরেকজন অন্তর্ভুক্ত না হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ। বলছিল ইস্পাহানি হ্যাঁ ওইটা আর হচ্ছে ওপেনিং কমিটি থেকে একজন থাকতে হবে, ওপেনিং কমিটিতে আছে এরকম একজন হ্যাঁ, ইভালুয়েশন কমিটিতে থাকবে, ঠিক আছে? হ্যাঁ ভালো স্যার হবে। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে করতেছেন, স্যার ভালো কি হবে। হয়ে গেছে এখন দিলাম যান। রাফি আছেন? রাফি না স্যার। আজকে স্যার absent। আসসালাম ওরে কালকে অ্যাবসেন্ট দিছি কারণ ও কালকে পুরো ক্লাস করে নাই, মাঝখান দিয়ে চলে গেছিল। ও আজকে যদি বলতে পারতো ওরে প্রেজেন্ট দিতাম। আর সাজ্জাদ আছেন? জি স্যার আছি। তারপর জরা আছেন? এ আছে না গেছে গা? স্যার ছিল তো স্যার একটু আগে। ওরে কি আচ্ছা ওরে প্রেজেন্ট দিলাম আজকের জন্য প্রেজেন্ট দিছি, কিন্তু গতকালকেরটা অ্যাবসেন্ট দিয়ে আছে। আছে তো গতকালকেরটা বলতে স্যার পারলে আছে প্রেজেন্ট দিয়ে দিতাম। স্যার জোড়া তো আছে বাট মাইক কথা হয় না কেন? মাইক ওরে তো বলেন, অন করছে। ওরে কোশ্চেন করবো, ওরে বলেন যে জরা আপনি মাইক শুনতেছেন? অন করতে বলছি। স্যার ভেঙে ভেঙে আসতেছে, বলেন স্যার যা পারে তাই। আচ্ছা যা পারেন তাই। আপনার কি কি কোশ্চেন করবো? স্যার দিয়ে দেন স্যার। আচ্ছা আদি দিয়ে দিন। আচ্ছা তাহলে আসিফের কোশ্চেন করি, আসিফ বলতে পারলে জরা। না স্যার না স্যার। না স্যার সমস্যা নেই স্যার, আমি আচ্ছা কথা আপনার একটা শোনা সহজ যাচ্ছে সহজ না। সহজ কোশ্চেন করি, সেটা হচ্ছে ওয়ার্ক অর্ডার দেওয়ার সময় কি কি বিষয় খেয়াল রাখতে বলছিলাম? ওয়ার্ক অর্ডার হ্যাঁ ওয়ার্ক অর্ডারটা কি জিনিস? আচ্ছা এটা বলুন, ওয়ার্ক অর্ডার কি জিনিস? এগুলো তো মনে নেই। হ্যাঁ ওই যে স্যার বলছিলেন যে ওয়ার্ক অর্ডারটা কি জিনিস? আচ্ছা ওয়ার্ক অর্ডারের আরেকটা নাম আছে, ওইটা বলেন। এটা হ্যাঁ এটা মনে আছে। কি জানি Notification- নোটিফিকেশন অফ অথরাইজেশন। অ্যাওয়ার্ড এখন আপনি বলেন আপনার কি অ্যাটেন্ডেন্স দিব না গতকালকের জন্য? জানি না স্যার। গতকালকে আপনি পুরো ক্লাস করেন নাই কেন? স্যার হচ্ছে আমার ওয়াইফাই ডিস্টার্ব ছিল, ওদের নাকি সার্ভার চেঞ্জ করতে। আচ্ছা দিলাম জান দিছি। আচ্ছা রোল নাম্বার 16 আছেন? নাই স্যার। এই কি ক্লাস মানে একদম ছিলই না? না স্যার। লুবনা আছেন? রোল নাম্বার 20। না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি প্রফেশনাল প্র্যাকটিস কোর্স শেষ। সবকিছু যা যা আপলোড করছি ওগুলো দেখেন, আর ভিডিওগুলো হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দিব। আর যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। বাট 21টা ক্লাস করছি আমরা, 21টা ক্লাস ভালো মতো। অবসর টাইমে আবার যদি সময় পান ভিডিওগুলো দেখেন, প্লাস স্লাইডগুলো একটু পড়ার চেষ্টা করেন। 50টা কোশ্চেন করলেই ইনশাআল্লাহ ভালোই পরীক্ষা দিতে পারবেন আশা করি। আসসালামু আলাইকুম স্যার। ওকে খোদা হাফেজ, ভালো থাকেন সবাই। তো